আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের অর্গানিক কেমিস্ট্রি লেকচার 10 এ সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমি ডিরেক্ট ক্লাস স্টার্ট করতেছি। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি কেউ লেকচার 1 থেকে লেকচার 9 সিরিয়াল অনুসারে না করে আসো, অবশ্যই লেকচার 1 থেকে লেকচার 9 সিরিয়াল অনুসারে করে তারপরে এই ক্লাস করতে আসবে, না হলে আজকের ক্লাসের অনেক কিছু তোমাদের না বোঝার সম্ভাবনা আছে। তো আমি ডিরেক্ট ক্লাস স্টার্ট করতেছি। তো প্রথমে আমি একটা সিকিউ দিয়ে স্টার্ট করতেছি। আজকে অর্গানিক কেমিস্ট্রিতে পোলাপাইন হচ্ছে ভয় পায়, দেখা যাচ্ছে এর পিছনে একটা অন্যতম কারণ হচ্ছে, দুইটা অন্যতম কারণ আছে। একটা হচ্ছে না বুঝে পড়ে, মানে বুঝতে পারে না যে কি পড়ে। আর একটা কারণ হচ্ছে যখন কোশ্চেন সলভ করতে যায় তখন হচ্ছে উদ্দীপক ধরতে পারে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে মেজর কারণ। তো আমি দেখা যাচ্ছে যে সিকিউটা স্টার্ট করি। সিকিউটা আসছিল তো সিলেট বোর্ড 17 সালে আসছিল। তো সিকিউটা ছিল এরকম, একটা অ্যালকিন দেওয়া আছে, এবং এই অ্যালকিনের ওজোনালাইসিস করা হচ্ছে। ওজন আর জৈব দ্রব্য কি? CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এবং ওজোনালাইসিসের ফলে আমরা যে ঘরবাড়ি যুক্ত যে যৌগটা পাইছিলাম যখন আমরা করে আসছি অ্যালকিনের ওজোনালাইসিস, তখন আর কি পাই আমরা? অ্যালকিনের ওজোনাইট। তো এটা ওরা দিছে আমাকে, অ্যালকিনের ওজোনাইট। আর দেখা যাচ্ছে এখানে কি পাই? জিঙ্ক, পানি অ্যান্ড হিট। ওকে, অ্যান্ড দুইটা যৌগ পাই। যেহেতু ওই যে আমি শর্টকাট দিছিলাম, বাট তোমরা হচ্ছে কি যখন সলভ করবে ঘরবাড়ি প্রথমে কি এখানে অ্যালকিনের ওজোনাইট অর্থাৎ হচ্ছে ঘরবাড়ি যুক্ত যে যৌগটা ওইটা দিবে, দেন হচ্ছে জিঙ্ক, হিট, ওয়াটার, ওইভাবে ভেঙে তারপর হচ্ছে এভাবে মানে ভেঙে দেবে, টোটাল রিঅ্যাকশনটা কমপ্লিট করবে। বাট আমি তোমাদেরকে সলভ করানোর সময় জাস্ট ডিরেক্ট ওই শর্টকাটটা অ্যাপ্লাই করে দেবো, যেটা তোমাদের এমসিকিউর জন্য আমি শিখেছিলাম। হোয়াট এভার, A+B+ আর কি পাই? জিঙ্ক অক্সাইড পাই। ওকে, ওইটি ওরা আমাকে দিছে। তো ওরা আমাকে কোশ্চেনে বলছে গরু নাম্বার যে A ও B যৌগের পার্থক্য নির্ণয় করো। A ও B যৌগের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে যেটা A ও B যৌগের যে আমরা পার্থক্য নির্ণয় করবো, তো কি কি যৌগ পাবো? অ্যালকিনের ওজোনালাইসিসে এখানে হচ্ছে যখন আমরা ওজোনালাইসিস করবো তখন কি এই যে দ্বিবন্ধনের মধ্যে পাইবন্ধনটা মানে কথা হচ্ছে তখন আমরা এই যে বন্ড ভেঙে যায়, বন্ড ভেঙে কি এখানে এইভাবে ঘরবাড়ি যুক্ত হয়, দেন হচ্ছে ওটাকে আমরা কি করি এইভাবে দেখা যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড পাই। ঠিক আছে, তো ওইটা তোমরা হচ্ছে টোটাল রিঅ্যাকশনটা আমি আশা করি এখন তো মানে দেখা মাত্র তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমি জাস্ট কি করলাম, আমি জাস্ট ওই যে ট্রিক্সটা শিখছি এমসিকিউর জন্য ওইটা দিয়ে হচ্ছে জাস্ট দুইটা যৌগ দিয়ে দেন মেইন রিঅ্যাকশনে চলে যাই। ঠিক আছে, তাহলে এখানে আমরা শর্টকাটটা কি শিখছিলাম? শর্টকাটটা শিখছিলাম হচ্ছে এই যে মাঝখান বরাবর মানে এই যে অ্যালকিনের যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধনের এটা কি মাঝখান বরাবর কাটবো বা ভাঙবো, সেখানে কি অক্সিজেন যুক্ত করে দেবো। এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন। তাহলে দেখি কি কি পাই? CH3 কার্বন H, এখানে একটা অক্সিজেন প্লাস এটা ভাঙার পর এখানে একটা অক্সিজেন, তাহলে CH3CO CH3 মানে কি? আচ্ছা, আগে সেম ভাবে আমি লিখি CO CH3, অর্থাৎ এই বন্ডটা মাঝ বরাবর ভাঙছি, ভেঙে এখানে একটা অক্সিজেন যুক্ত করছি, এখানে একটা দুইটাতে কি দুইটা আলাদা আলাদা অক্সিজেন যুক্ত করে দিচ্ছি, মাঝখানে দ্বিবন্ধনটা ভেঙে। এটা ছিল আমাদের শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, এমসিকিউর জন্য। আচ্ছা, তাহলে দেখি আমরা এটা কি পেয়েছি। এটা অ্যালডিহাইড পেয়েছি। কেন? CH3CHO, এটা কি? এটা অ্যালডিহাইড, যেটার নাম কি CH3CHO মানে ইথানল। আর এটা কি পেয়েছি? কিটোন পাইছি, অর্থাৎ CH3CO CH3। ঠিক আছে, CH3CO CH3 RCOR আর একটা হচ্ছে RCHO। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তার মানে কি এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। ইথানল কি একটা অ্যালডিহাইড। আর এটা কি CH3CO CH3 মানে কি প্রোপানন কি একটা কিটোন। তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য আমরা কি দ্বারা করছিলাম? দুইটা মোস্ট পপুলার দুইটা টেস্ট ছিল। একটা ছিল কি টলেন বিকারক পরীক্ষা, আর একটা ছিল ফেলিং সলিউশন টেস্ট বা ফেলিং দ্রবণ পরীক্ষা। তো আমি ডিরেক্ট মেইন রিঅ্যাকশনে চলে যাই। টলেন বিকারক পরীক্ষা, আচ্ছা এটা অন্য কালে ইউজ করি। টলেন বিকারক পরীক্ষা, যেটা কি ছিল অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে আমরা পার্থক্য করতাম। টলেন বিকারক টেস্ট। আচ্ছা, তো কিরকম ছিল রিঅ্যাকশনটা? ইথানল কি দেয় নাকি দেয় না? দেয়। কেন? আমরা জানি ইথানল কি একটা অ্যালডিহাইড, আর অ্যালডিহাইড সহজেই জারিত বা বিজারিত হয়। আর টলেন বিকারক যে ছিল সে ছিল হচ্ছে দুর্বল জারক।
অর্থাৎ দুর্বল জারক অ্যান্ড অ্যালডিহাইড সহজেই জারিত হয়, ঠিক আছে। ফলে অ্যালডিহাইড সহজেই জারিত হয় কি অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড হওয়ার কথা, বাট মাধ্যম ছিল কি, মাধ্যম ছিল এই টলেন বিকারকের যে টেস্টটা, মাধ্যম ছিল হচ্ছে বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যমে দেখা যাচ্ছে অ্যাসিড উৎপন্ন হয় না, অ্যাসিডের সল্ট উৎপন্ন হয়। তো এই ব্যাপারটাই ঘটে। ফলে আমরা সহজে বলতে পারি যে অ্যালডিহাইড রিয়াকশন দেয়, বাট কিটোন রিয়াকশন দেয় না। এ দ্বারা আমরা সহজেই অ্যালডিহাইড এবং কিটোনের পার্থক্য করতে পারছিলাম। তো আমি ডিরেক্ট চলে যাই এখানে। CH3 CHO ইথানল একটা অ্যালডিহাইড, ঠিক আছে। এর সাথে আমরা টলেন বিকারক কিভাবে আমি সহজে মনে রাখার ট্রিক শিখিয়ে দিয়েছিলাম। টলমলে সিলভার, মানে সিলভার কি, সিলভারের যে কালারটা অনেকটা টলমলে টাইপের, এরকম এর সাথে একটা ফিল পাওয়া যায়। মানে টলেন বিকারক, অর্থাৎ টলেন বিকারক দ্বারা মনে রাখার খাতিরে আমি বলতেছি যে টলমলে সিলভার, মানে আমি এভাবে মনে রাখতাম। তাহলে বলা যায় যে সিলভারের সাথে রিলেশন, ঠিক আছে, অর্থাৎ টলেন বিকারকের। তাহলে এবং আমরা এটা যখনই সিলভারের টলমলে সিলভার মানে টলেন বিকারকের সাথে সিলভারের রিলেটেড, হ্যাঁ রিলেশন আছে ভালোই। তো এটা সহজেই আমরা কিন্তু বুঝতে পারি যে টলেন বিকারকটা কী হবে। এবং এটা যখন সিলভার পর্যন্ত আমরা এতটুকু আসবো, ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করলে কিন্তু এই জটিল যোগটা কিন্তু আমাদের ইজিলি মনে থাকার কথা। টলেন বিকারক সেটা কি, ডাইঅ্যামিন, ডাই মানে কি 2, ডাইঅ্যামিন সিলভারে কি জারণ মান 1 অনুসারে 1 আসছিল, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। ওকে, তো এটা বুঝে বুঝে 3-4 বার লিখলে বা 5-6 ম্যাক্সিমাম 5-6 বার লিখলে তো লাইফ টাইম মনে থাকবে তোমাদের ইনশাআল্লাহ। তো ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড। অ্যান্ড প্রথমেই পাইছিলাম কি সিলভারের মানে মেইন অধক্ষেপটাকে লিখি, এটা কি সিলভার দর্পণ, অ্যালডিহাইড দেয়, ঠিক আছে। এটা কি, এটা দুর্বল জারক, আর অ্যালডিহাইড সহজেই জারিত হয়। ফলে সহজেই জারিত হওয়ার ফলে দেখা যাচ্ছে এই দুর্বল জারক মানে এটা জারিত হয়, দেখা যাচ্ছে এই যে অ্যাসিডের সল্ট অর্থাৎ CH3 মানে অ্যালডিহাইড কঙ্কালটা তো মনে আছে, ঠিক না, অর্গানিক অ্যাসিড, অ্যালডিহাইড কিটোন অ্যান্ড হচ্ছে অ্যালকোহল। তাহলে কথা হচ্ছে এই ইথানল বা অ্যালডিহাইড জারিত হয়ে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাওয়ার কথা ছিল, অর্থাৎ CH3COOH ইথানয়িক অ্যাসিড পাওয়ার কথা ছিল। বাট মাধ্যম কি, মাধ্যম বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যম। এই জন্য আমরা দেখা যাচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড পাই না, অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট পাই, অর্থাৎ CH3COONH4। কেন সল্ট, অ্যামোনিয়ামের কি প্লাস আর এই অ্যাসিটেটের এই হলো মাইনাস, ঠিক আছে। তারপর অ্যামোনিয়া প্লাস ওয়াটার NH3। আচ্ছা, এখানে সিলভার দর্পণটা ক্লিয়ারলি লিখে নিই, সিলভার দর্পণ। আচ্ছা, প্লাস হচ্ছে অ্যামোনিয়া প্লাস হচ্ছে H2O। আচ্ছা, আর কিটোনেরটা দেখি, CH3COCH3 কিটোন কি সহজে জারিত হয় না, এটা কি প্রোপানন। তাহলে সহজে যদি জারিত না হয়, অন্যদিকে এটা কি দুর্বল জারক, ঠিক আছে, ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড টলেন বিকারক দুর্বল জারক, তাহলে তো জারিত করতে পারবে না। অর্থাৎ অ্যালডিহাইড সিলভার দর্পণ টেস্ট দেয় বাট কিটোন দেয় না। এটা দ্বারাই হচ্ছে আমরা কি বুঝতে পারি যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি, ঠিক আছে। তো এটা টেস্ট গেল। ডাইঅ্যামিন সিলভার 1 হাইড্রোক্সাইড, এখানে আমরা কি পাই, নো রিয়াকশন। তো তোমরা লিখে নাও। আচ্ছা, এরপর আমি দেখা যাচ্ছে যে ফেলিং এর দ্রবণের পরীক্ষা, এটা দেই, ফেলিং দ্রবণ পরীক্ষা। এখানে কি হবে, আমাদের অ্যালডিহাইড দিবে CH3CHO সেম, ফেলিং দ্রবণও কি দুর্বল জারক, ঠিক আছে, এবং টলেন বিকারকের থেকে আরো দুর্বল। আচ্ছা, তো কি কি ছিল, কপার হাইড্রোক্সাইড, হ্যাঁ কপার হাইড্রোক্সাইড, আর একটা কি সোডিয়াম হাইড্রোক্সাইড, এই দুটো মিক্সচারে পাওয়া গেছিল। ওকে, এবং সমআয়তন হোয়াটএভার। তাহলে আমরা এখানে কি পাই, যেটা অদক্ষেপ পাই সেটার নাম হচ্ছে কিউপ্রাস অক্সাইড, এবং রং কি লালচে বর্ণ, কি বর্ণ, লালচে বর্ণ, ঠিক আছে। এটা দেখে আমরা কি বুঝি, অদক্ষেপ বা প্রিসিপিটেটেড পাই লালচে বর্ণের, ঠিক আছে। অ্যান্ড যেহেতু মানে জারক কি করবে, এটা জারিত করবে। তো কথা হচ্ছে মাধ্যম কি, মাধ্যম হচ্ছে ক্ষারীয় মাধ্যম, এই জন্য অ্যাসিড না পেয়ে কি পাই, অ্যাসিডের সল্ট পাই, ঠিক আছে। অর্থাৎ CH3COO এই যে এটা কি প্লাস, হাইড্রোক্সিল মাইনাস, ঠিক আছে। অর্থাৎ আর এখানে যে অ্যাসিডের পাবো সেটা কি মাইনাস, CH3COO এটা মাইনাস, আর হচ্ছে এই অ্যাসিড পাই না, অ্যাসিডের সল্ট পাই, কারণ কি মাধ্যম ক্ষারীয়, মাধ্যম বেসিক বা ক্ষারীয়। আচ্ছা, তো প্লাস H2O। আর দেখা যাচ্ছে কিটোন কি দিবে, কিটোন দিবে না। তাহলে প্রোপানন প্লাস ফেলিং সলিউশন, নো রিয়াকশন। অ্যান্ড এই দুইটা টেস্ট দ্বারাই আমরা
কি আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে পারি। তোমরা জাস্ট এই রিয়াকশনগুলো একুরেটলি লিখবে, ঠিক আছে? এটা সুন্দরভাবে এটা এই দুটো দিবে আর রিয়াকশনগুলো একুরেটলি লিখবে, আর নিজেদের রিয়াকশন অনুসারে জাস্ট 2-3 লাইন হচ্ছে নিজেদের মতো করে লিখবে। যেহেতু টলেন বিকারক সিলভার দর্পণ পরীক্ষা দেয়, সিলভার দর্পণ এখানে অদক্ষেপ করে, মানে সিলভার দর্পণ দেন হচ্ছে ফেলিং মানে ফেলিং দ্রবণ পরীক্ষাও অ্যালডিহাইড দেয় কিন্তু কিটোন দেয় না, ঠিক আছে? এবং এইভাবেই আমরা দেখা যাচ্ছে কি অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে অর্থাৎ এ ও বি যৌগের মধ্যে পার্থক্য করতে পারি। ব্যাস এভাবে এগুলো দিয়ে দিবে, দেখা যাচ্ছে যে তোমরা বোর্ডে বা এইচএসসি এক্সামে তোমাদের ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন দেখা যাচ্ছে আমি পরে ঘোড়া নাম্বার স্টার্ট করতেছি, তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, ঘোড়া নাম্বারে বলছে যে মিথেনল ক্যানিজারো বিক্রিয়া দেয় কিন্তু উদ্দীপকের এই যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না কেন? কিন্তু উদ্দীপকের এই যৌগটি ক্যানিজারো বিক্রিয়া দেয় না কেন? তো এখানে ব্যাপার হচ্ছে যেটা, তো আমি এখন সলিউশনে যাই। আচ্ছা, মিথানল কি? মিথানল একটা অ্যালডিহাইড, ঠিক আছে? মিথানল বা এটার আরেকটা নাম কি ফর্মালডিহাইড। মিথানল বা ফর্মালডিহাইড মানে কি HCHO, হ্যাঁ। অ্যান্ড এই HCHO এর 40% জলীয় দ্রবণকে কি বলে? ফরমালিন বলে, ঠিক আছে? আমি ক্লাসে বলছিলাম। আচ্ছা, তো এখন ব্যাপার হচ্ছে মূলক CHO মানে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CHO। তাহলে মূলক যেই কার্বনের সাথে মানে মূলকের সাথে যেই কার্বন সরাসরি যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, ঠিক আছে? তো এখানে তো আলফা কার্বন নাই, তাহলে আলফা আমরা জানি কি যে ক্যানিজারো বিক্রিয়া দেওয়ার শর্ত ছিল কি? প্রধান শর্তটাই ছিল হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে পারবে না। তাহলে এর তো আলফা কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন কোত্থেকে আসবে, ঠিক না? তাহলে আমরা দেখছি তাহলে কি শর্ত পূরণ করছে, অর্থাৎ আলফা কার্বন না থাকায় আলফা হাইড্রোজেনও নেই। অপরদিকে এ যৌগটা কে ছিল? এ যৌগটা আমরা কে পেয়েছিলাম? এই যে CH3C, এই যে মাঝখানে এটা ভেঙে অক্সিজেন যুক্ত করে দিলে CH3CHO মানে ইথানল পাইছিলাম, ঠিক আছে? যেটা কি একটা অ্যালডিহাইড। কিন্তু CH3CHO এই যে অ্যালডিহাইডটা আছে, মূলক যেই কারণে যুক্ত মানে মূলক যেই কারণে ডিরেক্টলি যুক্ত আমরা এটা পরে আসি, সেটাই কি আলফা কার্বন, ঠিক না? তাহলে এর আলফা কার্বন আছে এবং সেই আলফা কার্বনের সাথে কি হাইড্রোজেন আছে, আলফা কার্বনের সাথে কি আছে? হাইড্রোজেন যুক্ত আছে। তার মানে কি শর্তের কি শর্তের ব্যত্যয় ঘটছে, ঠিক না? অর্থাৎ আলফা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে মানে আলফা হাইড্রোজেন আছে, মানে কি? মানে হচ্ছে আলফা হাইড্রোজেন আছে, কাজে কি শর্তের ব্যত্যয় ঘটছে, তার মানে এটা দিবে না, বাট এটা দিবে। তো তোমরা এটা প্রথমে লিখবে যে দুইটার সাথে কোনটা কি মানে শর্তের যে ব্যত্যয় ঘটছে কিভাবে কি করছে এটা দিবে। দেন হচ্ছে রিঅ্যাকশনটা মাস্ট দিবে, ঠিক আছে? যে HCHO বা মিথানল অ্যান্ড ক্যানিজারো বিক্রিয়াতে কি ছিল? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত। অ্যান্ড কি হয়েছে এখানে? কয় মলিকিউল নিয়ে কাজ করলাম? 2 মানে 2 অণু মিথানল নিয়ে কাজ করতাম। অ্যান্ড এখানে কি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত। অ্যান্ড কি এটা ছিল একটা অসামঞ্জস্য বিক্রিয়া, মানে কি একই সাথে জারিত হইতো, যৌগ একই সাথে জারিত হইতো এবং একই সাথে বিজারিত হইতো, মানে এখনো জারিত হইতো আর এখনো বিজারিত হইতো। তাহলে জারিত হওয়া মানে কি? কঙ্কালটা তো মনে আছে, ঠিক না? মানে অ্যালডিহাইড থেকে আমরা কি অর্গানিক অ্যাসিড অর্থাৎ অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাইতাম, অর্থাৎ HC মাধ্যম কি বেসিক নাকি অ্যাসিডিক? বেসিক মিডিয়াম বা ক্ষারীয় মাধ্যমে কি হয়? অ্যাসিড উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় না, অ্যাসিডের সল্ট উৎপন্ন হয়। তাহলে HC Na প্লাস আর একটা কি এটা ধরলাম এখনো মানে এখনো মিথানল জারিত হয়েছে, এই যে কারণ অক্সিজেন সংখ্যা বাড়ছে, আর কোনো কি বিজারিত হবে অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা বাড়বে। তাহলে এটা হচ্ছে CH3OH। হ্যাঁ, এটা লিখে দেবে অসামঞ্জস্য বিক্রিয়া মাস্ট দিবে। 4 মার্কস আর এমনি ক্যারি করতে পারবো না, ঠিক না? এরপর কি আর এখানে সাপোজ আমি করলাম 2 মলিকুলার অফ
ইথানল CH3 CHO অ্যান্ড আমি কি করলাম গাঢ় কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে কি ক্যানিজের বিক্রিয়া দিবে? না, দিবে না। কারণ কি এই যে আলফা কার্বন হাইড্রোজেন আছে, নো রিয়াকশন। এইভাবে তোমরা বিক্রিয়া অ্যাকুরেটলি দিবে এবং হচ্ছে কি ব্যাখ্যা সঠিকভাবে দিবে, যৌগ সঠিকভাবে বসাবে, ব্যাখ্যা সঠিকভাবে দিবে, রিয়াকশন ঠিকভাবে দিবে, অ্যান্ড নিজের রিয়াকশনগুলোকে কয়েক লাইন ব্যাখ্যা দিবে যে অসামঞ্জস্য বিক্রিয়া মানে এখনো জারিত হয়েছে আর কোনো বিজারিত হয়েছে, এভাবে সঠিকভাবে টু দ্য পয়েন্টে লিখবে। আমি আশা করতেছি তোমরা বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি নতুন টপিক স্টার্ট করবো। তো তোমরা হচ্ছে দ্রুত লেখা নাও, আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা, আমি আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। তো এখন আমরা হচ্ছে এখানে অর্গানিক অ্যাসিড, নতুন যে টপিকটা সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড বা আরেকভাবে কি বলে কার্বক্সিলিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তো অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড আমরা প্রস্তুত করবো তার আগে আমরা কঙ্কালটা দেখে আসি। আমাদের যে কঙ্কাল ছিল না একটা, একদম সবার বামে কি ছিল? অর্গানিক অ্যাসিড, ঠিক না? অর্গানিক অ্যাসিড, এখানে তারপর কি ছিল? অ্যালডিহাইড আর কিটোন। আর সবার ডানে কি ছিল? অ্যালকোহল। অ্যালকোহল ছিল সবচেয়ে বেশি, মানে তুলনামূলক কি কম্পারেটিভ সবচেয়ে বেশি বিজারিত অবস্থায়, কারণ হাইড্রোজেন সংখ্যা এদের মধ্যে বেশি, ঠিক না? অ্যান্ড অক্সিজেন সংখ্যা তুলনামূলক কার বেশি ছিল? অর্গানিক অ্যাসিডের, অর্থাৎ অর্গানিক অ্যাসিড ছিল কম্পারেটিভ তুলনামূলক বেশি জারিত অবস্থা। ঠিক আছে, এখন তাহলে কি অ্যালকোহল থেকে যদি আমি অ্যালডিহাইড আসতে চাই তাহলে কি আমাদের মাস্ট কি করা লাগবে? জারণ করা লাগবে, ঠিক না? তাহলে আমরা যদি অর্গানিক অ্যাসিড মানে তুলনামূলক বেশি জারিত অবস্থা থেকে একটু কম জারিত অবস্থায় যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে? বিজারণ করতে হবে, ঠিক না? আবার এখান থেকে যদি আরেকটু বেশি বিজারণ অবস্থা যেতে তাহলে মাস্ট বিজারণ করা লাগবে, ওকে, মানে বিজারিত করা লাগবে, হোয়াট এভার। তাহলে এখন আমরা দেখি এখানে কি করা যায়। অর্গানিক অ্যাসিড থেকে অ্যালডিহাইডে যাচ্ছি, অর্থাৎ বেশি থেকে কম জারিত অবস্থায়, তাহলে আমরা কি বিজারক ব্যবহার করবো, ঠিক না? হাইড্রোজেন। অ্যালডিহাইড থেকে অ্যালকোহলে যাচ্ছি, তাহলে কম বিজারিত অবস্থা। আবার অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আসতেছি, তার মানে তুলনামূলক বেশি জারিত অবস্থা, অর্থাৎ এখানে কি অক্সিজেন, হ্যাঁ, অর্থাৎ জারণ করতেছি। অ্যালডিহাইড আর কিটোন থেকে আমরা অর্গানিক অ্যাসিডে যাবো তুলনামূলক আরেকটু বেশি জারিত অবস্থায়, তাহলে এখানে কি জারক ব্যবহার করা লাগবে। ঠিক আছে, আমি অক্সিজেন দিয়ে বোঝাচ্ছি, আর বিজারকের ক্ষেত্রে আমরা হাইড্রোজেন দিয়ে বোঝাচ্ছি। ওকে, তো এখন দেখা যাচ্ছে কি করবো? প্রিপারেশন অফ অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিডের প্রস্তুতি। বা কার্বক্সিলিক অ্যাসিড। তো এক নম্বর একটা রিঅ্যাকশন আমরা দেখি। সাপোজ আমার কাছে আছে হচ্ছে ইথানল CH3 CH2 OH, মানে তুলনামূলক কম জারিত অবস্থায় আছে। তার মানে এখান থেকে যদি অর্গানিক অ্যাসিড আমরা পাইতে চাই তাহলে হচ্ছে আমরা কি দেখছিলাম? KMnO4 মানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, মানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, মানে শক্তিশালী জারক। অ্যান্ড ওটা কোন মাধ্যমে ছিল? অ্যাসিডিক মিডিয়ামে ছিল। তাহলে আমরা ডিরেক্ট কি পাবো? অ্যালডিহাইড পাবো না? অ্যালডিহাইড পাবো না, অ্যালডিহাইড থামে না, কারণ অ্যালডিহাইড সহজেই জারিত বা বিজারিত হয়ে যায়। তাহলে এখন এখানে শক্তিশালী স্ট্রং অক্সিডাইজিং মানে এজেন্ট, শক্তিশালী জারক ব্যবহার করা হয়েছে, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। কাজেই আমরা কি ডিরেক্ট অর্গানিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিডে চলে যাবো, অর্থাৎ CH3COOH ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, এরপর আমাদের কাছে সাপোজ দেওয়া আছে হচ্ছে ইথানল দেওয়া আছে CH3CHO। হ্যাঁ, আর একটা শক্তিশালী জারক যেমন পটাশিয়াম ডাইক্রোমেট আমরা ব্যবহার করতে পারি, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট। কীরকম? Cr2 এটা লেখা লাগবে না, জাস্ট তোমরা বুঝো Cr2O7 2- এটা কি ক্রোমেট। হ্যাঁ, চার্জ কি 2, তাহলে এই দুইটাকে ধরার জন্য কি 2টা K+ লাগবে, কারণ কি পটাশিয়াম কি একযোজি, ঠিক না? চার্জ হচ্ছে +1 ঠিক আছে, এরা কি একসাথে, মানে জাস্ট সিম্পলি বোঝো আর কি। দুইটার জন্য কি 2টা K+ লাগবে, এই জন্য তো আমরা লিখি কি K2Cr2O7 পটাশিয়াম ক্রোমেট কয়টা? 2টা, পটাশিয়াম ডাইক্রোমেট। ঠিক আছে, আচ্ছা, পটাশিয়াম ডাইক্রোমেটও কি একটা শক্তিশালী জারক।
ঠিক আছে। আর KMnO4 মানে কি পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, পার ম্যাঙ্গানেট, পার মানে 1 1 1:1, এই যেমন MnO4 মাইনাস আর এখানে কি K প্লাস, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট প্রত্যেকটা কি 1 1 নিয়ে ডিল হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হচ্ছে, অ্যাসিডিক মিডিয়ামে পটাশিয়াম ডাইক্রোমেট, তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট শক্তিশালী জারক, এ কি করবে এই ইথানলকে জারিত করবে, অর্থাৎ ইথানল থেকে আমরা অর্গানিক অ্যাসিড তাহলে CH3COOH ইথানাইক অ্যাসিড পাবো। তো আমি আশা করি যে প্রিপারেশনের জন্য এই বিক্রিয়াগুলোই ছিল, 10 স্টার ছিল, কারণ এগুলো দিয়ে আমরা কনভার্সন এগুলো কাজে লাগে, ঠিক আছে। তো আশা করি আমরা এটা লিখে নিছি। তো আমি এখন কিছু ইম্পর্টেন্ট মানে কথা হচ্ছে এগুলো ইম্পর্টেন্ট, অ্যান্ড কথা হচ্ছে আমি এখন অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশনে চলে যাব। তো আমি কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা আমি আশা করি হয়ে গেছে লেখা। তো এখন আমি লিখবো রিয়াকশন অফ অর্গানিক অ্যাসিড। রিয়াকশন অফ অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। প্রথম হলো লিটমাস পরীক্ষা। কি পরীক্ষা? লিটমাস পরীক্ষা। আচ্ছা লিটমাস পরীক্ষা দ্বারা কি করে, আমরা সেই ছোটবেলায় পড়ছি, কি পড়ছি যে অ্যাসিড, যে মানে অ্যাসিড কি করে, অ্যাসিডকে আমরা চিনবো, এটা হচ্ছে নীল লিটমাসকে লাল করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড, এটাও তো এক প্রকারের অ্যাসিড। প্রশ্ন হলো দুর্বল নাকি শক্তিশালী? উত্তর হলো দুর্বল। কেন? এটা তোমরা যদি বাফার দ্রবণ কেউ করো, কেউ লেখার দরকার নেই, সিম্পলি সাপোজ ইথানোয়িক অ্যাসিড নিয়ে ডিল করতেছো, এখন এটা কি, এটা যে ভাঙে, হ্যাঁ H+ যে পাওয়া যায়, সব কি ভাঙে? সব ভাঙে না, এই তেমন সামান্য 7টা 8টা, মানে খুব অল্প পরিমাণ, ঠিক আছে। CH3COO- অ্যাসিটেট প্লাস হচ্ছে H+, ভাঙে কি একদম সামান্য সামান্য ভাঙে, ঠিক আছে। কিন্তু আমরা যদি সাপোজ আমরা যদি এখন HCl নিয়ে ডিল করি, এটা কি স্ট্রং নাকি দুর্বল? অবশ্যই স্ট্রং, মারাত্মক স্ট্রং। এ ভাঙে কি, মানে প্রায় বলা যায় যে প্রায় 100% বিয়োজিত হয় H+, মানে কথা হচ্ছে এরা যে বিয়োজিত হয় বা ভাঙে একদম, মানে H+ হিউজ অ্যামাউন্টের কি H+ দেয়। সাপোজ এটা যদি মানে উদাহরণ, এটা যদি প্রায় 99টা দেয়, হ্যাঁ H+, এটা দেয় হচ্ছে মানে 100টার মধ্যে, এটা দেয় হচ্ছে 100টার মধ্যে 7টা 8টা, বা মানে কম্প্যারিজন করতেছি বা তুলনা করতেছি 7টা 8টা, মানে কথা হচ্ছে এটা কি দুর্বল। এই জন্য আমরা তো সংজ্ঞা মুখস্থ করতাম কি, যে জলীয় দ্রবণে 100% প্রায় 100% বিয়োজিত হয়, তারা কি শক্তিশালী অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা হোয়াটএভার। তাহলে এখন আমরা কি এখন লিটমাস পরীক্ষা করতেছি। তো এটা দ্বারা আমরা কি করি, যেহেতু ওই যে নীল লিটমাসকে লাল করে, আর অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড এটাও তো এক প্রকার অ্যাসিড, যেটা কি করবে নীল লিটমাসকে লাল করবে, কাজেই এটা একটা কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা। আচ্ছা তো এখন সাপোজ আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম, যেমন ইথানোয়িক অ্যাসিড, এন্ড এর সাথে কি করলাম, জলীয় দ্রবণে টেস্টটা নিতেছি। টেস্টটা কিসে করতেছি? জলীয় দ্রবণে, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিড প্লাস H2O, এন্ড কথা হচ্ছে রিঅ্যাকশনটা রিভার্সিবল। তাহলে আমরা কি পাবো, এটা অ্যাসিটেট আর এটা H+, ঠিক আছে। তাহলে অ্যাসিটেটের মধ্যে থাকলো CH3COO-, তাহলে এখানে H+, কথা হচ্ছে মানে তাহলে আমরা H3O+, মানে কি হাইড্রোনিয়াম পাবো। এখন এই হাইড্রোনিয়াম প্লাস নীল লিটমাস, তাহলে কি পাবো? লাল লিটমাস, ঠিক আছে। হাইড্রোনিয়াম প্লাস নীল, মানে 2 স্টেপ রিঅ্যাকশন আর কি, নীল লিটমাস পাবো হচ্ছে লাল লিটমাস। H+ কি করছে, নীল লিটমাসকে লাল করছে, ভালো কথা, এন্ড থেকে গেছে কি H2O, হ্যাঁ ওকে। তো এইটা দেখে যেহেতু কি ছিল আমার কাছে নীল লিটমাস, বিক্রিয়ার সাইডে ছিল নীল লিটমাস, এবং বিক্রিয়ার ফলে যে উৎপাদ বা প্রোডাক্ট পাইছি সেটা হচ্ছে লাল লিটমাস। তাহলে এই যে নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করছে কে করছে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা কি একটা কার্বক্সিলিক অ্যাসিড। কাজে আমরা বলতে পারি কার্বক্সিলিক অ্যাসিড কি এক প্রকার অ্যাসিড এবং
এইটাই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা, যেহেতু নীল লিটমাসকে লাল করছে, ঠিক আছে। আর একটা শনাক্তকারী পরীক্ষা আছে, অ্যান্ড দুইটাই হচ্ছে 10 স্টার। তোমরা এটা 10 মানে আমার 3 স্টার মানে কি 10 স্টার, 10 স্টার অবশ্যই আমার 3 স্টার মানে 3টা স্টার দিয়ে নাও, ঠিক আছে। এটা খুব সম্ভবত এইরকমই, এই টাইপটাই হচ্ছে যে আমরা যে সময় আইসিসি এক্সাম দিয়েছিলাম, আইসিসি 23 ব্যাচ, তখন হচ্ছে এটা আসছিল, ঠিক আছে, হোয়াটএভার। তো এখন আমি সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা দিচ্ছি, আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা। এই যে এটাও কিন্তু ছিল হচ্ছে রিয়াকশন, কার্বক্সিলিক অ্যাসিডের রিয়াকশন, ঠিক না। কার্বক্সিলিক অ্যাসিড কি বিক্রিয়া দিছে, তো ওই রিয়াকশনের খাতিরে বাট কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে কোনো একটা ঘটনা ঘটছে আর কি, যে কারণে আমরা ওইটার ফলে আমরা হচ্ছে কি এই কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারছি, ঠিক আছে। এখন সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ পরীক্ষা, এটাও কি কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা। প্রশ্ন কিভাবে করবো, একটা ঘটনা ঘটবে ঠিকই, ওটা আমরা দেখবো, সমস্যা নেই। কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী পরীক্ষা, ঠিক আছে। এটা কিসের সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা দেই, ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট। প্রশ্ন কি উৎপন্ন হয়, আর কিছু পারি আর না পারি, এতটুকু তো প্লাস, এটুকু তো বুঝতেছি, আর এটা মাইনাস, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে অ্যাসিডের সল্ট, হ্যাঁ, CH3COO মানে কি সোডিয়াম ইথানয়েড। এখন এখানে HCO3 মাইনাস, ঠিক আছে, এটা কি বাইকার্বনেট আয়ন, আচ্ছা, আর হচ্ছে H প্লাস। তো এখান থেকে আমরা পাই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হ্যাঁ। তো কার্বন ডাইঅক্সাইডের কি, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ পাওয়া যায়। তো এই কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ দেখে আমরা হচ্ছে এই কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি, ঠিক আছে। প্লাস এখানে কি ছিল, প্লাস, তাহলে হচ্ছে এখানে H2O। কথা হচ্ছে কোনো বিক্রিয়া বাই প্রোডাক্ট, মানে দেখা যাচ্ছে প্রায় অনেক বিক্রিয়াতেই বাই প্রোডাক্ট হিসেবে কিছু পাই আর না পাই, H2O তো থাকেই। আচ্ছা একটু ভালো করে লেখি, এই বুদবুদ দেখে কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করা যায়। আর এখানে এই যে নীল লিটমাসকে লাল করছে, এটার মাধ্যমে আমরা কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি। আর এখানে এই বুদবুদ দেখে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্ত করতে পারি। আচ্ছা এখন একটা নোট লেখো সবাই, এই নোটটা অনেক সময় জ্ঞানমূলকে আসে, সেটা হচ্ছে ভিনেগার কাকে বলে। ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10%। এটা কর্মমুখী রসায়ন যারা করছে তো পারার কথা। আর হচ্ছে আমরা যখন কর্মমুখী রসায়ন করবো তখন এগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, মানে ইনশাআল্লাহ। এই ভিনেগার বা ভিনেগার যে টপিকটা কারো যদি ক্লিয়ার নাও থাকলে তো বেস্ট, বাট যখন আমরা হচ্ছে ভিনেগার টপিকটা করব তখন হচ্ছে এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের ইনশাআল্লাহ। তো ইথানোয়িক অ্যাসিড এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। অর্থাৎ সাপোজ কোনো একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমাদের কি আছে 100, মানে সাপোজ আমরা কোনো একটা 100 ml সলিউশন বানাবো, সলিউশন বা দ্রবণ মানে কি দ্রব্য প্লাস দ্রাবক। এখন কি করছি আমি, ওইখানে হচ্ছে 6 থেকে 10 ml কিনলাম, সাপোজ এখানে 100 ml আছে, হ্যাঁ 100 ml আছে, এখান থেকে এই 100 ml এর মধ্যে 90 থেকে 94 ml H2O আর 6 থেকে 10 ml ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। অর্থাৎ তখন কি হবে 6 থেকে 10% মানে ইথানোয়িক অ্যাসিডের জলীয় দ্রবণ, হ্যাঁ। তো তখন এটাকে আমরা কি বলবো, এই সলিউশনটাকে বা এই দ্রবণটাকে তখন আমরা বলবো ভিনেগার, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে আমি আর একটা টপিকে যাচ্ছি, এটুকু আমি মুছে দিচ্ছি, তোমাদের কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা সেটা হচ্ছে কার্বন সংখ্যা বাড়ানোর দুইটা বিক্রিয়া, হ্যাঁ। কার্বন সংখ্যা বাড়ানোর খুব ইম্পর্টেন্ট, কার্বন সংখ্যা বাড়ানোর
দুইটা বিক্রিয়া, এরকম দুইটা বিক্রিয়া আমরা শিখছি কার্বন সংখ্যা বাড়ানোর। তোমাদের কার কার মনে আছে এটা মনে করতে পারো। একটা ছিল কি উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া কি করছিলাম আমরা? উচ্চতর অ্যালকেন পাইতাম। উডস বিক্রিয়া আমরা উচ্চতর অ্যালকেন পাইতাম। তো আমি বামে উডস বিক্রিয়া লিখি, মানে প্রথম বিক্রিয়াটা আমি বাম সাইডে লিখতেছি। সেটা কি ছিল? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া, প্রশ্ন উডস বিক্রিয়া কি পাইতাম? উচ্চতর অ্যালকেন পাইতাম। মানে কি অ্যালকেনের কার্বন শিকল কি বৃদ্ধি পাইতো? উচ্চতর, যেটাকে আমরা বলতাম আরোহী, আরোহী বা স্টেপ আপ রিঅ্যাকশন, ঠিক আছে? উচ্চতর অ্যালকেন পাইতাম। আচ্ছা, তো আর একটা কি ছিল? আর একটা ছিল হচ্ছে গ্রিগনাট বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড, যেখানে কার্বন সংখ্যা বাড়তো, ঠিক আছে? গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারক কি দেখি কার কার মনে আছে? RMGX। গ্রিগনাট বিকারক টু কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? তো এখন উডস বিক্রিয়াটা কিরকম ছিল? আমরা অ্যালকাইল হ্যালাইড কয় অণু নিতাম? 2 অণু। 2 অণু অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে RX, অ্যালকাইল হ্যালাইড। এবং ধাতু হিসেবে নিতাম সোডিয়াম, কত অণু? 2 অণু। এবং ড্রাই ইথার ব্যবহার করতাম। কি ব্যবহার করতাম? ড্রাই ইথার, শুষ্ক ইথার। অ্যান্ড কি পাইতাম? 2 সোডিয়াম X, মানে কি সল্ট, ঠিক না? প্লাস হচ্ছে এই যে মানে 2 অণু যে নিতাম, এখানে কি অবশিষ্ট থাকতো কি RR, ঠিক না? মানে অ্যালকেন। যেমন কি ইথেন, সাপোজ আমি লিখতেছি ইথেন, মানে কি C2H6 বা CH3CH3। তো এটা কি একটা আর অ্যালকাইল মূলক, আর এটা কি একটা আর অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। আর কি অ্যালকেন। আবার RH অ্যালকেন হয় কিভাবে? মিথেন। মিথেনের CH3 আর এর সাথে H যুক্ত হলে CH4, ঠিক না? অর্থাৎ RH বা RR দুটি হচ্ছে অ্যালকেন। ওকে, তো আমি রিঅ্যাকশন দেখি, এক্সাম্পল। আচ্ছা, এখানে অ্যালকেন লিখি RR। RR মানে কি? RR মানে হচ্ছে অ্যালকেন। এখন উচ্চতর অ্যালকেন কিভাবে হইলো? আমরা যেখানে অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করতাম, ওইখানে হচ্ছে কি, ওখানে ছিল হচ্ছে সাপোজ অ্যালকেনের যেটা মানে অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল সেখানে আর একটা কারণ তো, কিন্তু এখানে যে পাইছি কার্বন শিকল, একসাথে শিকলে কি দুইটা কার্বন একসাথে একই শিকলে যুক্ত, মানে কার্বন শিকল কি বৃদ্ধি পাইছে, অর্থাৎ উচ্চতর অ্যালকেন উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা এক্সাম্পল প্র্যাকটিস করি। 1 নাম্বার, মিথাইল ক্লোরাইড, এটাকে একটা RX, কয় অণু নিতে হবে? 2 অণু, প্লাস 2 অণু সোডিয়াম। তাহলে এখন আমরা কি পাবো? সোডিয়াম প্লাস Cl মাইনাস, তাহলে হচ্ছে 2 সোডিয়াম, মানে এই যে সোডিয়াম X মানে কি হ্যালাইট, অর্থাৎ মানে সোজা কথা মানে 2 অণু কি সল্ট, সোডিয়াম ক্লোরাইড, এটা কি আমাদের খাদ্য লবণ। আচ্ছা, আর এখানে কি এই যে RR একসাথে মানে কি CH3CH3, অর্থাৎ ইথেন। তাহলে কি কার্বন শিকলে কি মানে শিকল কি বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি পাইছে, অর্থাৎ স্টেপ আপ রিঅ্যাকশন বা উচ্চতর অ্যালকেন পাইছি, ঠিক আছে? অর্থাৎ মিথাইল ক্লোরাইড থেকে পাইছে কি ইথেন। মিথ মানে কি কার্বন সংখ্যা 1 থাকলে হয়, তাহলে মিথাইল ক্লোরাইড থেকে পাইছে ইথেন। ইথ কখন হয়? ইথ হচ্ছে কার্বন সংখ্যা 2টা হলে হয়, ঠিক আছে? তাহলে মিথাইল ক্লোরাইড থেকে পাইলাম হলো ইথেন, অর্থাৎ শিকল দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, ঠিক আছে? স্টেপ আপ রিঅ্যাকশন, অর্থাৎ কার্বন সংখ্যা কি কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া। তা সেকেন্ড যেটা, সেটা হচ্ছে সাপোজ আমি নিলাম হচ্ছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড এটাও এটা একটা RX, ঠিক না? এখানে আর বা অ্যালকাইল মূলক ছিল হচ্ছে ইথাইল, আর এখানে ছিল হচ্ছে মিথাইল, ঠিক আছে? এখন হচ্ছে 2 সোডিয়াম। তাহলে এখন আমরা কি পাবো? 2 সোডিয়াম ক্লোরাইড প্লাস এই যে একটা আর একটা একসাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ CH3 CH2 CH2 CH3, অর্থাৎ আমরা কি পাইলাম? আমরা পাইছি হচ্ছে ইথাইল ক্লোরাইড থেকে পাইছি হচ্ছে এটা কি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ বিউটেন পাইছি, ঠিক আছে? খুবই সিম্পল অ্যান্ড ইজি, অর্থাৎ সব জায়গায় কি কার্বন সংখ্যা বাড়ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা বুঝলাম যে উচ্চতর উডস বিক্রিয়া এটা কি, এটা কার্বন সংখ্যা বাড়ানোর একটা বিক্রিয়া। আর একটা বিক্রিয়া কি? আর একটা বিক্রিয়া ছিল RMGX, মানে গ্রিগনাট বিকারক থেকে জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড, ঠিক আছে? বা কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে গ্রিগনাট বিকারক কিভাবে পেয়েছিলাম? ওটাও অ্যালকাইল হ্যালাইড থেকে পেয়েছিলাম। অ্যালকাইল হ্যালাইডের সাথে কি ম্যাগনেসিয়াম অ্যান্ড ড্রাই ইথার ব্যবহার করতাম। অ্যান্ড কি পেতাম? RMGX, হ্যাঁ। অ্যান্ড এই RMGX বা এটা কি গ্রিগনাট বিকারক, এই গ্রিগনাট বিকারকের সাথে যখন আমরা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতাম, তখন হচ্ছে আমরা RCOH জৈব অ্যাসিড আর একটা কি যৌগ পাইতাম? MgOHCl, মানে OH আর একটা কি X। আচ্ছা, তো এখানে সাপোজ অ্যালকাইল মূলকে এখানে কার্বন আছে একটা, মানে এই যে অ্যালকাইল মূলকটা আছে, আচ্ছা কয়টা কি আছে এটা দেখার বিষয় না। এখানে একটা অ্যালকাইল মূলক আছে, এখানে একটা অ্যালকাইল মূলক আছে, এর সাথে এই যে মূলক যে আছে, মূলকে আরেকটা এক্সট্রা কার্বন নিয়ে আসছে, অর্থাৎ কি এখানেও কার্বন সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া। তো এখন আমি এক্সাম্পল প্র্যাকটিস করি।
আমরা এক্সাম্পল প্র্যাকটিস করলে এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। সাপোজ আমার কাছে এক নম্বর আছে মিথাইল ক্লোরাইড, এটা Rx, ঠিক না? আর হিসেবে অ্যালকাইল মূলক মানে অ্যালকাইল মূলক হিসেবে কি আছে? মিথাইল ক্লোরাইড, এটা Rx, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড। ওকে, এন্ড আমি কি করলাম? ম্যাগনেসিয়াম অ্যান্ড ড্রাই ইথার ব্যবহার করলাম। তাহলে এখন আমরা কি পাবো? মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মানে একটা গ্রিগনার বিকারক। এর সাথে আমি কি করলাম? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড আরেকটা ব্যবহার, মানে আরেকটা জিনিস ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে H2O, ঠিক আছে? তাহলে আমরা কি পাবো? CH3COOH প্লাস MgOHCl। তাহলে এখানে এই গ্রিগনার বিকারকে কার্বন সংখ্যা কয়টা ছিল? একটা। বিক্রিয়ার ফলে আমরা যে প্রোডাক্ট পাইছি, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড, একটা কার্বক্সিলিক অ্যাসিড, সেখানে কার্বন আছে কয়টা? দুইটা। তার মানে কি কার্বন সংখ্যা বাড়ছে, কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া, ঠিক আছে? আমরা আর একটা করি, সাপোজ ইথাইল ক্লোরাইড CH3, এটা কি? এটা একটা Rx, ইথাইল ক্লোরাইড, ম্যাগনেসিয়াম অ্যান্ড ড্রাই ইথার ব্যবহার করছি। এখন কি পাইছি আমরা? ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে? অ্যান্ড এর মধ্যে আমরা কি করছি? কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O যুক্ত করলাম। তাহলে আমরা এখন কি পাবো? কার্বন সংখ্যা একটা বাড়বে, অর্থাৎ CH3CH2COOH, কি পেলাম? প্রোপানোয়িক অ্যাসিড প্লাস MgOHCl। তার মানে কি কার্বন সংখ্যা বাড়ছে, ঠিক না? কার্বন সংখ্যা কি বেড়ে গেছে, অর্থাৎ এটাও কার্বন সংখ্যা বাড়ানোর বিক্রিয়া। দুটো থেকে তিনটে হয়ে গেছে মেইন প্রোডাক্ট। আচ্ছা, তো আমি আশা করি যে এই রিঅ্যাকশনগুলো আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। তো তোমরা দ্রুত লিখে নিবে, আমি কিছুক্ষণ সময় দিলাম। তো এখন এখানে একটা বিষয় আছে, এই যে গ্রিগনার বিকারক থেকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাইলাম। তো এটাও তো কার্বক্সিলিক অ্যাসিড তৈরির মানে প্রস্তুত করা বা প্রিপারেশন অফ কি কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক না? কি গ্রিগনার বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করলাম, ঠিক আছে? তো আমরা ইথানল বা অ্যালকোহল থেকে ইথানল বা হচ্ছে অ্যালডিহাইড থেকে এন্ড হচ্ছে গ্রিগনার বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানানো বা প্রস্তুত করা শিখে গেলাম আলহামদুলিল্লাহ। তো আমি মুছে দিচ্ছি। এখন আমি একটা আরেকটা রিঅ্যাকশন আছে যেটার নাম হচ্ছে এস্টারিফিকেশন, একেবারে 10 স্টার রিঅ্যাকশন। এস্টারিফিকেশন মানে কি? এস্টার তৈরির যে মানে রিঅ্যাকশনটা, এস্টারিফিকেশন। কত স্টার? 10 স্টার রিঅ্যাকশন একেবারে। এন্ড এটাও কি? এটাও একটা অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের একটা রিঅ্যাকশন, ঠিক আছে? এস্টারিফিকেশন কত স্টার? 10 স্টার। এবং এটা কিন্তু শুধুমাত্র কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন না, এটা একই সাথে কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন এবং একই সাথে অ্যালকোহলের রিঅ্যাকশন, ঠিক আছে? তাহলে রিঅ্যাকশনটা কি ছিল? আমরা তাহলে যেহেতু অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন, তাহলে অ্যালকোহল পার্টে নিশ্চয়ই পড়ে আসছি। হ্যাঁ, আমরা পড়ে আসছি, বাট আমাদের এখন আবার পড়া লাগবে, ঠিক আছে? তো এটি তো অর্গানিক কেমিস্ট্রির মজা, ঠিক আছে? একটার সাথে একটা রিলেটেড, এবং কথা হচ্ছে বুঝে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে অর্গানিক কেমিস্ট্রিতে তোমরা কি একদম মাস্টার লেভেলে, মানে তোমরা সবাই একেবারে মাস্টার বা বস লেভেলে চলে যেতে পারবা ইনশাআল্লাহ। তো এখন আমাদের জেনারেল রিঅ্যাকশনটা কি ছিল? সাপোজ আমি ইথানোয়িক অ্যাসিড দিয়ে দেখাচ্ছি, CH3COOH, এটা কি ইথানোয়িক অ্যাসিড, একটা কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে? প্লাস হচ্ছে ইথানল দিলাম আমি, ঠিক আছে? অর্থাৎ C2H5OH, এটা কি ইথানল। তাহলে আমরা কি দেখছিলাম? এস্টারিফিকেশন হচ্ছে অ্যাসিডের OH অংশের বিক্রিয়া আর অ্যালকোহলের হচ্ছে H অংশের বিক্রিয়া, ঠিক আছে? তাহলে এটা কি অ্যাসিডের কোন অংশের বিক্রিয়া? OH অংশের বিক্রিয়া, আর অ্যালকোহলের H অংশের বিক্রিয়া। অ্যান্ড কি হইতো? গাঢ় সালফিউরিক অ্যাসিড দেওয়ার ফলে গাঢ় সালফিউরিক অ্যাসিডের একটা প্রপার্টি কি? সালফিউরিক অ্যাসিড একই সাথে একটা শক্তিশালী অ্যাসিড, একই সাথে ও একটা জারক বা অক্সিডাইজিং এজেন্ট, এবং একই সাথে ও একটা ডেসিকেটিং এজেন্ট, মানে নিরোধক, মানে কি করে? পানি অপসারণ করে, ঠিক আছে? তো এখানে কি গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে ডিল কাকে নিয়ে? পানি নিয়ে। তো এখন কথা হচ্ছে পানিটা কিভাবে বের হবে, সেটার জন্য আমি এটা বলছি যে অ্যাসিডের OH অংশের বিক্রিয়া অ্যান্ড অ্যালকোহলের H অংশের বিক্রিয়া, ঠিক আছে? তো এখানে তাহলে কি হলো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন আমরা কি পাইলাম?
CH3 আচ্ছা এইটা আমরা মানে জেনারেল রিঅ্যাকশনটা জাস্ট সিম্পলি লিখি, ঠিক আছে। CH3CO অ্যান্ড এই অ্যালকোহলের এই পার্টটা C2H5O এটাকে উল্টিয়ে এটার সাথে যুক্ত করে দেবো, অর্থাৎ C2H5O আছে, আমরা দেবো OC2H5, ওকে, মানে উল্টিয়ে যুক্ত করে দিছি, বাট জিনিস একই আছে। তো এটা একটা অ্যাস্টার, তো অ্যাস্টার এটা আমি এইভাবে মনে রাখতাম যে আর কুর, মানে সহজে মনে রাখতাম, কারণ এখানে কি আছে C2H5 কি একটা একযোজি অ্যালকাইল মূলক, ঠিক না? দেখো কারো লেখা লাগবে না, C2H5 মানে কি ইথাইল, একটা অ্যালকাইল মূলক। আবার এই সাইডে আছে মিথাইল, কেমন CH3, এটাও কি এটা একযোজি অ্যালকাইল মূলক, এটার নাম হচ্ছে মিথাইল মূলক, এটার নাম হচ্ছে ইথাইল মূলক, ঠিক আছে। তো এই সব বিষয়, তাহলে এটা কি একটা আর, এখানে আছে সি ডাবল, এখানে আবার আছে আর, তার মানে কি আমি সহজে মনে রাখতাম আর কুর, এইভাবে আর কুর মানে হচ্ছে এস্টার, ঠিক আছে, সহজে মানে আমি সহজে এইভাবে মনে রাখতাম, হোয়াটএভার। তাহলে এটা কি একটা এস্টার, হ্যাঁ এস্টারের কাজ কি, ওই যে যেমন ফ্লেভার, তারপর হচ্ছে ফুল ফল, এগুলো হচ্ছে সুগন্ধি, এই সুগন্ধি এগুলো কোথেকে পাওয়া যায়, মূলত এস্টার থেকে আমরা পাই, ঠিক আছে। আচ্ছা, তো এখন এস্টার প্লাস এই এখান থেকে কি পানি অপসারণ হয়েছে, তাহলে এখানে -H2 দিতে পারি অথবা এখানে +H2 দিতে পারি, ঠিক আছে। অপসারণ কেমন হয়েছে, এই যে +H2 কিভাবে হইলো, অ্যাসিডের OH অংশের বিক্রিয়া, মানে এখান থেকে OH যাবে আর এখান থেকে H যাবে, ঠিক আছে, আর হচ্ছে অ্যালকোহলের H অংশের বিক্রিয়া, ঠিক আছে। আমরা আশা করি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা রিঅ্যাকশনগুলো দেখবো, ঠিক আছে। এটা তো বুঝলাম যে জেনারেল বা কমন ভাবে লিখলাম, তো এখন আমরা ভাঙা বুঝে করি, ঠিক আছে। এটাও বুঝে করছি, বাট একটু কম ক্লিয়ার মনে হচ্ছে, এখন আমরা দেখলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে ইনশাআল্লাহ। তো যেমন এখানে ইথানোয়িক অ্যাসিড আছে, 1 নম্বর ইথানোয়িক অ্যাসিড CH3, ইথানোয়িক অ্যাসিডের গঠন স্ট্রাকচারটা কিরকম, CO আবার হচ্ছে এখানে কি H, এই যে অক্সিজেনের কি দ্বিযোজিত, ঠিক না, দুইটা হাত, তো আমি এটা একসাথে লিখলাম OH, ভালো কথা, প্লাস C2H5 অ্যান্ড এটা কি OH, ঠিক না, রাইট। এখানে OH-টার একটা হাত, ওটা আমি একসাথে যুক্ত করে দিছি, সমস্যা নাই। অ্যান্ড এখানে কি করলাম, গাঢ় সালফিউরিক অ্যাসিড, প্রভাবক বা কি ক্যাটালিস্ট। আচ্ছা, তো এখন আমি বলছি কি যে অ্যাসিডের OH অংশের বিক্রিয়া, মানে গাঢ় সালফিউরিক অ্যাসিড কি নিরোধক বা ডেসিকেটিং এজেন্ট, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে সোজা কথা পানি অপসারণ হবে, তাহলে সেটা কেমনে হবে, সেটার জন্য আমি বলছি যে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের OH অংশের বিক্রিয়া আর হচ্ছে ইথানলের H অংশের বিক্রিয়া, ঠিক আছে, ভালো কথা। তাইলে এখানে কি -H2O, এখানে +H2 লেখা বা এখানে -H2 লেখা একই কথা, মানে কি পানি অপসারিত হচ্ছে -H2O। তাহলে এখন এস্টারটা পাবো, তাহলে কিভাবে পাবো, CH3CO অ্যান্ড এখানে কি এইটাকে যে আছে এটাকে কি এটাকে উল্টিয়ে এটার সাথে যুক্ত করে দেবো, অর্থাৎ C2H5, তো এটাই তো এস্টার, ঠিক না। এই যেমন মিথাইল একটা অ্যালকাইল মূলক, C2H5 মানে কি ইথাইল একটা অ্যালকাইল মূলক, অর্থাৎ R এটা কি একটা এস্টার প্লাস, আচ্ছা এখানে তো -H2 লিখছি, এখানে আর দরকার নেই, মানে এখানে আর লেখা যাবে না, আর যদি এখানে -H2 না দিতাম তাহলে এখানে +H2 হইতো। আচ্ছা, তো এখন আমি 2 নম্বর আরেকটা রিঅ্যাকশন দেই। আচ্ছা, ভালো কথা, এস্টার কি, এস্টার হচ্ছে জৈব অ্যাসিডের জাতক বা অর্গানিক অ্যাসিডের জাতক বা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। প্রশ্ন হলো কেন, কারণ হচ্ছে বা এটাকে ইংলিশে বলা হচ্ছে ডেরিভেটিভ, কি অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ। প্রশ্ন হলো কেন, কারণ ডেরিভেটিভ মানে হচ্ছে উদ্ভূত, ঠিক আছে, মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকেই আমরা মূলত এস্টার পাই। কিভাবে, এইখানে ছিল হচ্ছে আমাদের RCOOH, এখন কথা হচ্ছে এই OH থেকে প্রতিস্থাপিত করে যদি আমরা লেখা লাগবে না, জাস্ট তোমরা বুঝো, আর মানে মিথাইল মূলকটাকে আমরা আর দ্বারা লাগছি, ঠিক আছে, COOH। এখন কথা হচ্ছে এই একযোজি হাইড্রোক্সিল মূলকটা যদি আমরা কি প্রতিস্থাপিত করি কার দ্বারা প্রতিস্থাপিত করব, OC2H5 দ্বারা, ঠিক না, OC2H5, তো এটাও তো একযোজি, কারণ কি এই ইথাইল মূলকের সাথে একটা আছে, মানে যোজনী বা হাত যুক্ত আছে, আবার এখানে একটা হাত, ঠিক না। তো এটা কি হাইড্রোক্সিল বা একযোজি OH কে প্রতিস্থাপিত করবো, একযোজি এটাকে নিয়ে আসছি, তার মানে কি থেকে উদ্ভূত হইলো, অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে উদ্ভূত হয়েছে। কাজেই এস্টারও কি এস্টারও একটা কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডের জাতক, ঠিক আছে। তাই মুছে দিচ্ছি। এখন আমি আরেকটা জৈব অ্যাসিডের জাতক নিয়ে হচ্ছে এস্টারিফিকেশনটা করতেছি। সাপোজ অ্যাসিটাইল ক্লোরাইড কিনি, অ্যাসিটাইল ক্লোরাইড কিরকম, CH3COCl, এটা কি অ্যাসিটাইল ক্লোরাইড, মানে CH3COCl, এটা মানে কি অ্যাসিটাইল ক্লোরাইড, এটা একটা অর্গানিক অ্যাসিডের জাতক। প্রশ্ন হলো কেন, এটা এই কারণে জৈব অ্যাসিডের জাতক। এখানে একযোজি হাইড্রোক্সিলকে প্রতিস্থাপিত করে আমি কাকে নিয়ে এসেছি, একযোজি Cl এটাকে নিয়ে এসেছি, অর্থাৎ এটাও একটা অ্যাসিডের জাতক, ঠিক আছে।
বা ডেরিভেটিভ। আচ্ছা, তো এখন কি করলাম আমরা C2H5OH, ঠিক আছে, এবং কি করলাম গাঢ় বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এখন এখানে কথা হচ্ছে অলওয়েজ অ্যাসিডের কোন অংশের বিক্রিয়া? অ্যাসিডের H অংশের বিক্রিয়া, আর সরি অ্যালকোহলের H অংশের বিক্রিয়া এবং অ্যাসিডের OH অংশের বিক্রিয়া। তো এখন তো OH একযোজি OH মূলক প্রতিস্থাপিত হয়ে এখানে কি একযোজি Cl যুক্ত হয়েছে, তাহলে এখন এটা হবে Cl অংশের বিক্রিয়া। তাহলে এখন তাহলে আমরা কি পাই? CH3CO, এখানে Cl আর এখানে H, তাহলে কি হলো এখানে -HCl, ঠিক না? অ্যান্ড এখানে আর এই অ্যাসিডের এটা কি মানে সরি অ্যালকোহলের এটা কি উল্টিয়ে যুক্ত করে দিতে হবে, অর্থাৎ O C2H5, তাহলে এটাও কি একটা এস্টার। এই যে RCOO মানে RC-O এবার C2H5 মানে ইথাইল, এটাও একটা RC-R, এটাও কি একটা এস্টার। ওকে, আচ্ছা, তো আমরা আরেকটা রিঅ্যাকশন করি, অ্যান্ড এস্টার রিঅ্যাকশন, এটি আমরা লাস্ট রিঅ্যাকশন করতেছি, সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। ভয় পাওয়ার কোনো কারণ নাই, জাস্ট দেখো তোমরা একেবারে সহজ যোগ্যটা OH যেন হচ্ছে এখানে COOH, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। অ্যান্ড এটা এমসিকিউর জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, অ্যাডমিশনের এমসিকিউ তো আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, অ্যাডমিশনের। তো এখানে কি স্যালিসাইলিক অ্যাসিড প্লাস CH3OH মিথানল অ্যান্ড গাঢ় সালফিউরিক অ্যাসিড। তো এটা হচ্ছে এই যে COOH মানে স্যালিসাইলিক অ্যাসিড, এটাও একটা মানে কার্বক্সিলিক অ্যাসিড এবং সেটা কি অ্যারোমেটিক অর্গানিক অ্যাসিড। ওকে, তাহলে অ্যাসিডের কোন অংশের বিক্রিয়া হবে? OH অংশের বিক্রিয়া, আর অ্যালকোহলের H অংশের বিক্রিয়া, ঠিক আছে। তার মানে কি পানি অপসারণ হবে, অর্থাৎ -H2O। অ্যান্ড এটাকে কি যুক্ত করবো কিভাবে? আচ্ছা, -H2, ঠিক আছে, অ্যান্ড এটাকে কিভাবে যুক্ত করব? OH এর মতো থাকবে, এখানে কি ছিল CO ছিল, অ্যান্ড অ্যাসিডের এই এতটুকু অংশকে উল্টিয়ে যুক্ত করে দিব, অর্থাৎ O CH3। তো এটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলেট, অ্যান্ড এটা মিথানল শনাক্তকরণের একটা টেস্ট। কি শনাক্তকরণের? মিথানল শনাক্তকরণের। এই যে মিথানল, এটা কি মিথানল, এই মিথানলটা শনাক্ত করার একটা টেস্ট, মিথানল শনাক্তকরণে ব্যবহার হয়, ঠিক আছে। তার মানে মিথানল শনাক্তকরণের একটা অ্যাস্টারিফিকেশন টেস্ট হয়। ওকে, তোমরা লিখো, আমি কিছুক্ষণ সময় দিলাম। আমরা আশা করি বুঝতে পারছি এগুলো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আসলে লেখা হয়ে গেছে, আমি মুছে দিচ্ছি। এখন আমি কার্বন সংখ্যা কমানোর দুইটা বিক্রিয়া দিব, কার্বন সংখ্যা বাড়ানোর দুইটা বিক্রিয়া দেখছি, কার্বন সংখ্যা কমানোর আমরা দুইটা বিক্রিয়া দেখবো, ঠিক আছে। কার্বন সংখ্যা কমানোর দুইটা বিক্রিয়া। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে আমরা কি দেখছিলাম, যে অ্যাসিডের সল্ট থেকে আমরা অ্যালকেন পাইতাম, ঠিক আছে, এবং কি কার্বন সংখ্যা কমে যেত। আর আরেকটা হচ্ছে হোফম্যান ডিগ্রেডেশন। তো দুইটাই আমি লিখে দিচ্ছি, একটা করি। একটা হচ্ছে ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, আর একটা হলো হোফম্যান ডিগ্রেডেশন, বা বাংলায় বলে হোফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হোফম্যান ডিগ্রেডেশন। তো এই দুইটাই কিন্তু একেবারে 10 স্টার, ঠিক আছে, এই দুইটাই একেবারে 10 স্টার, দুইটা বিক্রিয়া 10 স্টার। এখন কথা হচ্ছে আমরা ডিকার্বক্সিলেশনটা দেখে আসছি অ্যালকেন পার্টে, হোফম্যানটা আজকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলবো আমরা ইনশাআল্লাহ। তো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিরকম?
যেমন অ্যাসিটেড সল্ট, সেটা হতে পারে অ্যারোমেটিক অ্যাসিড, মানে অ্যারোমেটিক অ্যাসিডের সল্ট, অথবা অ্যালিফেটিক অ্যাসিডের সল্ট। অ্যালিফেটিক হলো আর সি ডাবল ও এন এ, আর অ্যারোমেটিক হলো এয়ার দ্বারা কি বুঝে, অ্যারাইল বা ফিনাইলমূলক। কারণ লেখা লাগবে না, জাস্ট বুঝো, অথবা খাতার কোনায় ছোট করে লিখতে পারো। এটা কি বেনজিন, আমরা যদি দেখুন বের করে এইচ দিই তাও সেটা বেনজিন, ঠিক না, C6H6 বা বেনজিন। আবার আমরা যদি লিখি এইভাবে, এটাও C6H6 বা বেনজিন, ঠিক আছে। এখানে মাঝখানে একান্তর দ্বিবন্ধন আছে এবং সেটা রেজোন্যান্স করে, এখানে আমরা কেকুলার স্ট্রাকচারের মাধ্যমে গোল দিয়ে লিখতে পারি। তো এখন আমি এই হাইড্রোজেনটাকে কি করলাম, মানে কিক আউট করলাম এখানে, মানে সহজে বুঝবো কিক আউট করছি। তো কিক আউট করলে কি হবে, এই হাইড্রোজেনটা কি কিক আউট হয়ে গেছে, ঠিক আছে, এটা আর এখানে নাই। তাহলে আমরা পাবো হচ্ছে এটা খাতার কোনায় উপরে একদম কোনাতে যে জায়গা আছে ওখানে ছোট করে লিখতে পারো, যাতে তোমাদের বুঝতে সুবিধা। তাহলে আমরা পাবো হচ্ছে C6H5। এইটার নামই কি, এটার নামই হচ্ছে ফিনাইল বা অ্যারাইল মূলক, বা অ্যারাইল মূলক। এখন কথা হচ্ছে এটা অনেক 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 বেশি কাজের। সাপোজ আমি যদি লিখি এই ফিনাইল বা অ্যারাইল মূলকের সাথে এখানে এইচ থাকলে বেনজিন, কিন্তু এইচ যদি না থাকে তাহলে ফিনাইল বা অ্যারাইল মূলক। এটার সাথে যদি আমি লিখি সিএল, তখন এটার নাম হয়ে যায় ক্লোরোবেনজিন। আবার সিএল না লিখে যদি আমি লিখি CH3, তখন এটার নাম হয়ে যায় টোলোইন। আবার CH3 না লিখে যদি আমি এখানে OH লিখি, তখন এটার নাম হয়ে যায় ফেনল, ঠিক আছে। OH না লিখে যদি আমি যদি NH2 নিয়ে আসি, তাহলে এটার নাম হচ্ছে অ্যানেলিন, ঠিক আছে। তো মারাত্মক ইজি। এই যে আমি যে ব্যাপারটা বললাম, এটা খাতা ছোট্ট করে উপরে ছোট করে লিখে নিতে পারো, খাতার উপরে ছোট করে কোনায়। দেখবে যখন তোমরা বই রিডিং করবে তখন দেখবে যে বই এই রিলেটেড ব্যাপার স্যাপারগুলো অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন কি হইলো দেখা যাচ্ছে, তাহলে আমরা কি পাইতাম, এটার সাথে কিসের বিক্রিয়া দিতাম, সোডা লাইম। সোডা লাইম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। এটা এর বিক্রিয়া দেওয়ার ফলে কি পাইতাম, অ্যালকেন পাইতাম, অর্থাৎ একটা ইট কমে যেত, RH অ্যালকেন প্লাস সোডিয়াম কার্বনেট। যেমন রিঅ্যাকশন দেখে আসছে, এক্সাম্পল অ্যালিফেটিকটা দিয়ে প্রথমে শুরু করি। সাপোজ আমি লিখলাম CH3COO Na, মানে কি সোডিয়াম ইথানয়েড, মানে অ্যাসিডের সল্ট, ঠিক আছে। এটা মাইনাস, এটা প্লাস, সরি ভুল লিখছি, এটা প্লাস এটা মাইনাস, অ্যাসিটেট এটা সোডিয়াম, হ্যাঁ ঠিক আছে। তো সোডিয়াম ইথানয়েড মানে কি অ্যাসিডের সল্ট, ঠিক আছে। এটার সাথে আমি কি করলাম, সোডা লাইমের রিঅ্যাকশন দিলাম। তাহলে আমি কি পাবো, এখানে সোডিয়াম কার্বনেট পাবো, এটা ট্রিক্স তো শিখে আসছে, ঠিক না, অ্যালকেনের রিঅ্যাকশনে। আর এখানে কি পাবো, মিথেন পাবো, অর্থাৎ কি কার্বন সংখ্যা কমে গেছে, ঠিক না। এখানে কি কার্বন সংখ্যা ছিল 2টা, মানে অ্যাসিটেট আয়নে কয়টা ছিল, সোডিয়াম ইথানয়েডে 2টা ছিল, বাট এখানে মেইন প্রোডাক্ট যে পাইছে মিথেন, এখানে কয়টা আছে, একটা কার্বন ছিল। অর্থাৎ কার্বন কি কার্বনে কি শিকল হ্রাস পাইছে, ঠিক আছে, অর্থাৎ কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া। এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন, যেটা কি একটা অবরোহী বা স্টেপ ডাউন রিঅ্যাকশন। আচ্ছা, তো এখন আমি 1 নম্বরটা দেখলাম, 2 নম্বর একটা রিঅ্যাকশন প্র্যাকটিস করি, সেটা হচ্ছে অ্যালিফেটিক দিয়ে তো দেখলাম ভালো, এখন আমরা অ্যারোমেটিক দিয়ে দেখি, ঠিক আছে। এখানে কি আছে, C+N, এটার নাম কি সোডিয়াম ইথানয়েড, এন্ড এর সাথে আমরা কি করলাম, সোডা লাইমের রিঅ্যাকশন দিলাম। আচ্ছা, সোডা লাইম, তাহলে এখন আমরা কি পাবো, এখানে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, অ্যান্ড বেনজিন। তো এখানে একটা ব্যাপার বোঝার আছে, সেটা হচ্ছে, তো এখানে এটা দ্বারা যে আমরা বুঝলাম যে সোডিয়াম কার্বনেট এবং বেনজিন যে পাইলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হইলো, এখানে কার্বন ছিল ঠিকই, হ্যাঁ, বাট এখানে কার্বন সংখ্যা কি একটা কমে গেছে বা হ্রাস পাইছে। তাহলে এটা কি, এটা একটা মানে কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া, ঠিক আছে, বা অবরোহী বলা হয়, বা ইংলিশে স্টেপ ডাউন রিঅ্যাকশন। আচ্ছা, তো এখন আমরা হোফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনে যাই। হোফম্যান ডিগ্রেডেশনে অ্যামাইড ব্যবহার হয়। অ্যামাইড একটা অ্যাসিডের জাতক বা অ্যাসিডের ডেরিভেটিভ, মানে অ্যাসিড থেকেই আমরা পাই। তো কীভাবে পাই সেটা আমরা দেখাচ্ছি। যেমন আমি অ্যারোমেটিক অ্যামাইড বা অ্যালিফেটিক অ্যামাইড দুটি লিখি, এখানে এয়ার হবে। আচ্ছা, যেমন এখানে কি এই যে অ্যারাইল বা ফিনাইলগুলোর সাথে C+N আসছিল, অর্থাৎ অ্যারোমেটিক অ্যাসিডের সল্ট, ওকে। ঠিক একইভাবে এখানে অ্যারাইল বা কি অ্যালকাইল মূলক, অ্যান্ড CONH2, একটু ভেঙে রাখি না, হ্যাঁ একটু ভেঙে রাখাটাই বেটার, যেহেতু প্রথম আমরা অ্যামাইড শিখতেছি। CONH2, এটা একটা অ্যামাইড। অ্যামাইডের সাথে কী হবে, জারক এবং ক্ষারক বিক্রিয়া কী হবে, জারক হ্যালোজেনগুলো কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি জারক, কোথায় থাকে, গ্রুপ 17তে থাকে। অ্যান্ড ক্ষারক সোডিয়াম হাইড্রোক্সাইড, এদের বিক্রিয়া কী পাবো,
আর NH2 আর NH2 কি অ্যামিন, অ্যামিন প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস H2O। অনেকটাই কিন্তু মিল আছে। কিভাবে মিল আছে? এই যে সোডিয়াম কার্বনেট ছিল ভালো, বাট এটার সাথে এই করার দরকার নেই, কয়েকবার বুঝে বুঝে প্র্যাকটিস করলে হবে। কথা হচ্ছে অ্যামাইড কি সেটা আমরা আগে বুঝি। যেমন RCONH2, আচ্ছা একটা অ্যালকাইল মূলক সাপোজ আমি নিলাম CH3, এটা কি একটা অ্যালকাইল মূলক, ঠিক না? এর সাথে আছে CO, এর সাথে আছে NH2। আচ্ছা এটা কি একটা অ্যামাইড, ঠিক আছে? তোমরা খাতার উপরে বা নিচে যে কোনো একটা জায়গায় ছোট করে লিখতে পারো এটা হচ্ছে অ্যামাইড। আচ্ছা তাহলে আমরা জৈব অ্যাসিড কিভাবে শিখছিলাম? এই বিক্রিয়ার কথাটা নিচে লিখি এখানে। হ্যাঁ, জৈব অ্যাসিড কিরকম শিখছিলাম? এটা ছিল জৈব অ্যাসিড, এই যে CH3OH, এটা কি ছিল? একযোজি কি ছিল? হাইড্রোক্সিল মূলক, ঠিক না? এখন এই একযোজি হাইড্রোক্সিল মূলকটা যদি আমি কি করি, কিক আউট করি, মানে প্রতিস্থাপন করি কি দ্বারা? NH2 দ্বারা। অর্থাৎ এখানে এটা সরাই আমি এখানে কি দিলাম? একযোজি NH2 দিলাম, তখনই তো এটা অ্যামাইড হয়ে গেল, ঠিক না? তখনই তো এটা অ্যামাইড হয়ে গেল, CH3CONH2। কাজেই আমরা অ্যাসিড থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা কি পাই? অ্যামাইড পাই। এই কারণেই বলা যায় যে অ্যামাইড হলো অ্যাসিডের জাতক বা অ্যাসিডের ডেরিভেটিভ, ঠিক আছে? অর্গানিক অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের ডেরিভেটিভ বা একটা জাতক হলো আমাদের কি? আমাদের অ্যামাইড। ওকে, তো সেখানে যে কার্বন ছিল, অ্যালকাইলের সাথে যে কার্বন ছিল একটা এক্সট্রা, সেই কার্বনটা কিন্তু এখানে নাই। অ্যালকাইল মূলক আছে ঠিকই, যেখানে অ্যালকাইল মূলকের সাথে তো কার্বন থাকেই, ঠিক আছে? এটা তো আছে ঠিকই, বাট এর সাথে এই যে CO যেটা ছিল, হ্যাঁ, এই যে কি এক্সট্রা যে মানে কার্বন ছিল সেটা কিন্তু এখানে নাই। অর্থাৎ এখানে কি হয়েছে? এখানে কার্বন সংখ্যা হ্রাস পাইছে। তাহলে এটাও কি কার্বন সংখ্যা কমানোর বিক্রিয়া, ঠিক আছে? তো এখন আমি একটা রিঅ্যাকশন প্র্যাকটিস করাই। সাপোজ আমার কাছে আছে, এক্সাম্পলে যাই, সবাই দ্রুত লিখবে। এক নম্বর হচ্ছে সাপোজ আমার কাছে CH3CONH2, একটা অ্যামাইড। এর সাথে কি নিলাম? জারক এবং ক্ষারক। জারক এবং ক্ষারক। তাহলে এখন কি হবে? সিম্পলি এই CO এটা কি নাই হয়ে যাবে, অর্থাৎ CH3NH2, ঠিক আছে? তার মানে কি? তার মানে কার্বন সংখ্যা কমছে, অ্যান্ড বাই প্রোডাক্ট এগুলো কি হিসেবে পাবো? সোডিয়াম কার্বনেট এবং ওয়াটার। এখন এই অ্যালিফেটিকটা না হয় বুঝলাম। এই যে RCONH2 মানে কি? আর মানে কি? মানে মিথাইল মূলকটা একটা কি? অ্যালকাইল মূলক। এখন আমরা একটা AR বা অ্যারাইল মূলক দ্বারা দেখি, অর্থাৎ অ্যারোমেটিকে যাই দেখি। আমি লিখলাম NH2, এটা কি একটা অ্যারোমেটিক অ্যামাইড, এবং এটার নাম কি? বেনজামাইড। কি নাম? বেনজামাইড। কারণ এই অ্যারাইল CONH2 যে আমরা লিখছিলাম কি Cl আসলে ক্লোরোবেনজিন, আমরা দেখে আসছি, এটার নাম হচ্ছে বেনজামাইড। খুবই সহজ। বেনজামাইড একটা অ্যারোমেটিক অ্যামাইড। অ্যান্ড আমি জারকের বদলে মানে জারক কি হতে পারে? ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নেক্সট টু যারা আমরা যেটা বুঝাই হ্যালোজেন, আমি এখানে ব্রোমিন ইউজ করি। আর সোডিয়াম ক্ষারক হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে এখন কি হবে? ব্রোমিন সোডিয়াম হাইড্রোক্সাইড দেখা মাত্র আমি বুঝবো জারক এবং ক্ষারক আছে এবং কি অ্যামাইড আছে, তার মানে অ্যামাইড থেকে কি পাবো? অ্যামিন পাবো, অর্থাৎ কার্বন সংখ্যা কমবে। ইজিলি আমরা এটা পারবো ইনশাআল্লাহ এরপর থেকে। তাহলে এখন আমরা এখান থেকে কি পাবো? CO নাই করবো। তো CO নাই করলে কি হবে? এখানে জাস্ট NH2 থেকে যাবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যানিলিন। এটার নাম কি? অ্যানিলিন প্লাস সোডিয়াম কার্বনেট প্লাস কি H2O, ঠিক আছে? তাহলে আমরা কার্বন সংখ্যা কমানোর দুইটা বিক্রিয়া আমরা এখন পারি আলহামদুলিল্লাহ। তো তোমরা অবশ্যই দ্রুত লিখে নিবে, আমি তারপর মুছে দিব। আচ্ছা, তো আমি আশা করি হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি দুইটা কনভার্সন শিখি। আমরা দুইটা কনভার্সন শিখে আসি, মানে কি রূপান্তর। প্রথমটা আমাদের বলছে মিথাইল ক্লোরাইড থেকে ইথানোয়িক অ্যাসিড,
আচ্ছা, মিথাইল ক্লোরাইড থেকে যে আমি ইথানোয়িক অ্যাসিডে যাবো, মিথাইল ক্লোরাইড মানে কি একটা আরএক্স, ঠিক আছে, এবং সেখানে যে আর আছে বা অ্যালকাইল গ্রুপটা আছে, এটা কয় কার্বন বিশিষ্ট? মিথ মানে এক কার্বন বিশিষ্ট, ঠিক আছে। তো আমি লিখি মিথাইল ক্লোরাইড, আর আমি যেখানে যাব অর্থাৎ কি ইথানোয়িক অ্যাসিড, ঠিক না, সেটা কয় কার্বন বিশিষ্ট? দুই কার্বন বিশিষ্ট। তার মানে কি কার্বন সংখ্যা একটা বাড়ানো লাগবে। তো এখন কার্বন সংখ্যা একটা বাড়ানো, এবং আমরা মনে মনে জানি যে RMGX এর সাথে কার্বন ডাইঅক্সাইডের কি রিয়াকশন দিলে এক কার্বন বিশিষ্ট অর্গানিক অ্যাসিড পাওয়া যায়, যেটা আজকের ক্লাসের আমরা কি শুরুতে দেখছিলাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে সেখানে আমরা কীভাবে যেতে পারি RMGX এ বা গ্রিগনাইটে কীভাবে যেতে পারি? ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথার দ্বারা, ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথার, এবং কি এই যে গ্রিগনাইট আছে, গ্রিগনাইট দিয়ে কম বেশি প্রায় সব কিছুই বানানো যায়। আচ্ছা, তো আমি সেখানে যাচ্ছি CH3 কী পাবো? একটা গ্রিগনাইট বিকারক, অর্থাৎ মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা গ্রিগনাইট বিকারক। এখন এই গ্রিগনাইট বিকারকের মধ্যে যদি আমি কী করি, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2 রিয়াকশন দিই, তখনই কিন্তু আমরা এক কার্বন বেশি বিশিষ্ট অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, অর্থাৎ CH3COOH মানে কি ইথানোয়িক অ্যাসিড। অ্যান্ড আরেকটা যৌগ বাই প্রোডাক্ট হিসেবে MgOH, এখানে কি ছিল MgOH Cl। আচ্ছা, তো এটা লিখছো, তো আমরা আশা করি আর একটা দেই, সেটা হচ্ছে আমাদের মিথাইল ক্লোরাইড টু প্রোপানোয়িক অ্যাসিড, মিথাইল ক্লোরাইড টু প্রোপানোয়িক অ্যাসিড। এখন মিথাইল ক্লোরাইড, সাপোজ আমি লিখলাম মিথাইল ক্লোরাইড, তো মিথাইল ক্লোরাইড হচ্ছে একটা RX, এখানে এই যে আর অ্যালকাইল গ্রুপে কার্বন আছে কয়টা? কার্বন আছে একটা। কিন্তু যেখানে আমরা যাব অর্থাৎ প্রোপানোয়িক অ্যাসিডে যাব, প্রোপানোয়িক অ্যাসিডে কার্বন আছে কয়টা? 3টা। তাহলে কথা হচ্ছে 3টা আমরা কিভাবে কার্বন সংখ্যা এতগুলো বাড়াবো? তো আগে প্রথমে একটা বাড়াই না, ইথানোয়িক অ্যাসিডে যাই না, ঠিক না, যেটা আমরা করলাম কিছুক্ষণ আগে। তো সেখানে আমরা করি ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, তার মানে কি CH3MgCl মানে কি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, একটা গ্রিগনাইট বিকারক, এবং এর মধ্যে আমরা কি করলাম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O, ঠিক আছে। এখন আমরা এটা দ্বারা কি পাই? মেন প্রোডাক্টটা লিখি কেন, কারণ আমাদের তো আরও কনভার্ট করতে হবে, ঠিক না। তো এখানে মেন প্রোডাক্ট লিখলেই হচ্ছে, অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড। অ্যান্ড কথা হচ্ছে এখন ইথানোয়িক অ্যাসিড এখান থেকে আমরা কিভাবে আর একটা কার্বন বাড়াইতে পারি? এখানে আছে কি কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। তো এখানে আমি যদি একটা কাজ করি, PCl5 এর, কারণ অ্যাসিডের মধ্যে যদি PCl5 দিই, তাহলে এই OH-টা কি, OH-টা প্রতিস্থাপিত হবে COCl মানে PCl5 বা ফসফরাস পেন্টাক্লোরাইড, কি একটা আমি বলছিলাম যে একটা ক্লোরিনেটিং এজেন্ট, মানে ওখানে কি ক্লোরিন যুক্ত করে, তাহলে COCl মানে অ্যাসিটাইল ক্লোরাইড পাবো। কিন্তু অ্যাসিটাইল ক্লোরাইড থেকে তো আমি গ্রিগনাইট বা এই জাতীয় কোথাও যাইতে পারতেছি না, যে আমি আর একটা কারণ বাড়াবো পুনরায়। কিন্তু যদি আমি, আমাদের তো কঙ্কালটা মনে আছে, অর্গানিক অ্যাসিডের যদি একটা শক্তিশালী বিজারক দিয়ে যদি কোনোভাবে যদি অ্যালকোহলে নিয়ে যেতে পারি, সেই অ্যালকোহল থেকে কিন্তু আমরা PCl5, তখন যদি অ্যালকোহলের মধ্যে PCl5 এর রিয়াকশন দিই, তখন কিন্তু আমরা ঠিকই RX পাবো। কারণ কি RX যদি আমি পাই, তাহলে ওই যে মানে মারাত্মক একটা ব্যাপার, যে গ্রিগনাইট বিকারক যেখান থেকে সব জায়গায় যাওয়া যায়, যদি আমি RX পাই, তাহলে সেই RX থেকে কিন্তু পুনরায় আবার আমি গ্রিগনাইটে যে একটা কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের রিয়াকশন দিয়ে কিন্তু আমরা আরেকটা কার্বন বাড়াইতে পারি। তো সেই কাজটা এখন আমরা করবো। তাহলে এখানে কি আছে? ইথানোয়িক অ্যাসিড, এর মধ্যে আমরা কঙ্কালটা তো আমাদের মনে আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট মানে কি শক্তিশালী বিজারক, কি শক্তিশালী বিজারক মানে কি স্ট্রং রিডিউসিং এজেন্ট। তাহলে কি মাঝখানে থামবে না, কারণ কি, কারণ হচ্ছে অ্যালডিহাইড মাঝখানে, কঙ্কালের মাঝখানে কি ছিল? অ্যালডিহাইড। তো অ্যালডিহাইড কি সহজে জারিত বা বিজারিত হয়ে যায়, তাই মাঝখানে থামবে না, ডিরেক্ট কি পাবো? ইথানল পাবো, মানে অ্যালকোহল পাবো, CH3CH2OH। অ্যান্ড এই ইথানলের মধ্যে যদি আমরা PCl5 দিই, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে ও কি RX এ নিয়ে যাবে, অর্থাৎ CH3CH2Cl, এটা কি ইথাইল ক্লোরাইড। অ্যান্ড এই ইথাইল ক্লোরাইডের মধ্যে যদি আমরা কি ম্যাগনেসিয়াম এবং মানে একটা RX পাইছি, ঠিক না, আর হিসেবে অ্যালকাইল গ্রুপ হিসেবে ইথাইল আছে, তাহলে ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথার যদি আমরা দেই রিয়াকশন, তখন আমরা কি পাবো? CH3CH2MgCl মানে ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অ্যান্ড এর মধ্যে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O যোগ করি, তখন আমরা কি পাবো? তখন আমরা এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড পাবো, CH3CH2COOH। অ্যান্ড এখানে আমরা বাই প্রোডাক্টটা দিয়ে দিই, সেটা কি Mg মানে ম্যাগনেসিয়াম, OH হাত করে ম্যাগনেসিয়াম যোজনী দুইটা, OH আর একটা কি Cl। ঠিক আছে, তো আমরা কনভার্সনটা আশা করি এখন আমরা পারবো ইনশাল্লাহ।
তো এটা আমাদের বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো তোমরা দ্রুত লিখে নাও, আমি লাস্ট একটা সহজ একটা সিকিউ, সবার শেষে একটা সহজ সিকিউ তোমাদের সলভ করাবো, দেন হচ্ছে আমি ক্লাস স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ। তো আমি আসলে তোমাদের লেখা হয়ে গেছে। তো কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 22 সালে আসছিল, খুবই সহজ একটা সিকিউ, বাট লাস্টের এন্ডিংটা আমি সহজ দিয়ে করতে চাচ্ছি। এখানে দিছে হচ্ছে CnH2n, এটা এ যৌগ, এবং এখানে কার্বন সংখ্যা মানে n এর মান দিয়ে দিছে n = 2 প্লাস হাইড্রোজেন, কি তার মানে কি হাইড্রোজেন সংযোজন, এবং প্যালাডিয়াম প্রভাবক এবং কি ব্যারিয়াম সালফেট, এটা কি ব্যারিয়াম সালফেট কি প্রভাবক 20, ঠিক আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অ্যান্ড বি যৌগ পাইছি লিন্ডলার ক্যাটালিস্ট। আচ্ছা যাই হোক, এখন গরু নম্বরে বলছে যে কোশ্চেনটা এরকম ছিল অনেকটা, যে এই এ যৌগ থেকে কিভাবে হচ্ছে বেনজিন পাবে, মানে মারাত্মক ইজির পরে ইজি। তো সেটা আমরা দেখে আসছি, এ যৌগটা কি ছিল সেটা আগে আমরা দেখি। আচ্ছা এর এখানে কি বসাইলাম, C2H2 মানে কি ইথাইন। কেন ইথাইন? আমরা অ্যালকাইন, ইথাইন মানে কি একটা অ্যালকাইন, ইথাইনের আমরা কি জানি সাধারণ সংকেত বা যে সূত্র যেটা শিখছিলাম সেটা হচ্ছে CnH2n-2। তাহলে এখানে যদি n2 n = 2 মানে কারণ সংখ্যা 2, তাহলে এখানে যদি আমি n এর জায়গায় 2 বসাই তাহলে H কি হবে 2 × 2 মানে 4 - 2 অর্থাৎ C2H2। তার মানে সূত্র দ্বারা ইজিলি বুঝে গেছে এটা কি অ্যালকাইন, অ্যান্ড এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন। তাহলে কিভাবে হয়, কারণ অ্যালকাইন কি কারণ ট্রিপল বন্ড, অ্যান্ড এখানে একটা H এখানে একটা H, এটা কি ইথাইন। হ্যাঁ ইথাইন, বা আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, ইথাইন বা এর আরেকটা নাম হলো অ্যাসিটিলিন। তো কিভাবে আমরা ইথাইন বা অ্যাসিটিলিন থেকে বেনজিন পাবো, 3 মলিকুলার অফ ইথাইন ব্যবহার হবে। কয় মলিকুলার মানে কত অণু ইথাইন, 3 অণু ইথাইন ব্যবহার হবে, ঠিক আছে। অ্যান্ড আয়রন টিউব, বাংলায় বলে লৌহনল, এই লৌহনলের ভিতর দিয়ে কি ঢুকানো হবে, অ্যান্ড তাপমাত্রা থাকতে হবে মাস্ট 400 বা 450 ডিগ্রি। তো আমি অ্যাপ্রক্সিমেটলি 450 ডিগ্রি এইভাবে নিলাম, 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঠিক আছে। তখন আমরা বেনজিন পাবো। তার মানে কি বেনজিন বৃহৎ অণু, এগুলো কি ছিল ক্ষুদ্র অণু, একটা না 3টা, এবং এরা কি পরস্পরের সাথে যুক্ত হয়ে বেনজিন গঠন করে। তার মানে বেনজিন হলো পলিমার বা বৃহৎ অণু, আর ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেগুলো আছে সেটা হচ্ছে মনোমার হিসাবে ইথাইন বা অ্যাসিটিলিন, ঠিক আছে। এটা তোমরা নিজেদের মতো এভাবে ব্যাখ্যা দিয়ে দিবে আর হচ্ছে রিয়েকশনটা দিবে, আশা করা যায় মানে বোর্ডে ফুল মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইথাইন বা অ্যাসিটিলিন। আচ্ছা তো এখন আমি ঘোড়া নাম্বারে চলে যাচ্ছি, আমাদের লেখার জন্য কিছুক্ষণ সময় দিলাম। আচ্ছা ঘোড়া নাম্বারে বলছে যে এই যে এ যৌগ এবং বি যৌগের মধ্যে কোনটা অম্লধর্মী, ঠিক আছে। তো এখন এটার সলিউশনে আমি যাই। আচ্ছা এ যৌগ কোনটা, ইথাইন, আমরা এটা দেখছি ঠিক না। ইথাইন কেমন ছিল, এটা হলো আমাদের এ যৌগ ইথাইন। এর কি করছে, এর সাথে হাইড্রোজেন সংযোজন করছে। এখন এইটার যে হাইড্রোজেন সংযোজন, যদি আমরা 2 অণু হাইড্রোজেন নিয়ে করতাম অর্থাৎ 4টা হাইড্রোজেন পরমাণু তখন আমরা পাইতাম, অ্যান্ড নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেখানে আমরা দেখতাম যে একটা সিগমা বন্ড অ্যান্ড 2টা পাই বন্ড থাকে, 2টা পাই বন্ড ভেঙে গেলে এর 2টা হাত ফাঁকা হইতো, এর 2টা হাত ফাঁকা হইতো, তখন আমরা ইথাইন বা অ্যালকাইন থেকে অ্যালকেন হিসাবে ইথেন পাইতাম। কিন্তু এইখানে প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট লিন্ডলার ক্যাটালিস্ট যখন ইউজ করা হয় তখন কি বিক্রিয়াটা, তখন 2টা বন্ড ভাঙে না, বন্ড ভাঙে একটা, ঠিক আছে। কেন, প্রশ্ন হলো কেন, ওটা আমি বলতেছি। প্যালাডিয়াম এবং ব্যারিয়াম সালফেট তখন বন্ড কয়টা ভাঙে, বন্ধন বা বন্ড 2টা না, একটা ভাঙে, একটা পাই বন্ড ভাঙে, ঠিক আছে। অর্থাৎ বিক্রিয়াটা 2 স্টেপ হওয়ার বদলে 1 স্টেপেই থেমে যায়। কেন থেমে যায়, মানে এই প্যালাডিয়াম যেটা আছে প্রভাবক, এই প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে ব্যারিয়াম সালফেট মানে প্রভাবক 20, ঠিক আছে। ফলে এই 2টা বন্ড আর ভাঙতে দেয় না, বন্ড একটাই ভাঙে, ঠিক আছে। অ্যান্ড ওই একটা বন্ড যদি ভাঙে তখন এই কারণে একটা হাত ফাঁকা হয় এবং এই কারণে একটা হাত ফাঁকা হয়। ওখানে কি একটা হাইড্রোজেন অণু মানে কি 2টা হাইড্রোজেন পরমাণু, ঠিক আছে, একটা
হাইড্রোজেন এখানে যুক্ত একটা মানে H+H+, ঠিক না? কি কোন ধরনের সংযোজন বিক্রিয়া? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, অর্থাৎ যে আইসা অ্যাটাক করে সে হচ্ছে ইলেকট্রোফাইল, অর্থাৎ H+ হচ্ছে ইলেকট্রোফাইল, এখানে কি ইলেকট্রন আর ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা এখানে যুক্ত হয়, তাহলে আমরা সহজেই বুঝলাম। তাহলে আমরা কি পাই? ইথাইন থেকে বা অ্যালকাইন থেকে ইথিন, ঠিক আছে? এখন ইথিন আর এতে কি ছিল? ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন এটার আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন, ওকে? আর ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন। এখন কথা হচ্ছে ইথিলিন বা ইথিন আর ইথাইন বা অ্যাসিটিলিন এদের মধ্যে কে অম্লধর্মী, সেটা কিন্তু আমরা করে আসছি। অ্যালকাইন 1 আমরা তো মনে মনে জানি যে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী, তাহলে অ্যালকাইন 1 কে? ইথাইন বা অ্যাসিটিলিন। কারণ কি প্রান্তীয় হিসেবে দিয়ে থাকে, মানে প্রান্তীয় কার্বন যারা আছে এদের মধ্যে যদি লাস্টে প্রান্তীয় কার্বনে কি প্রান্তীয় কার্বনে যদি এরকম কার্বন কার্বন ট্রিপল বন্ডটা মানে কার্বন কার্বন ট্রিপল বন্ডটা যদি প্রান্তীয় কার্বনের দিকে হয় তখন ওইটা হচ্ছে অ্যালকাইন 1, যেমন ইথাইন, প্রোপাইন, এবার হচ্ছে বিউটাইন 1, এগুলো কি? এগুলো হচ্ছে অ্যালকাইন 1। অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? এটা তোমাদের HW দিলাম। তোমাদের অ্যালকাইন পার্ট যখন আমি পড়াইছিলাম এই ব্যাপারটা একদম বিশদভাবে আমি বুঝাই দিয়েছিলাম, ঠিক আছে? তো ওইটা তোমরা যদি একবার নোট খাতাটা একবার রিভিশন দাও তাহলে তোমরা এটা পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি জাস্ট রিয়াকশনটা দিয়ে দিচ্ছি, সেটা কি? ইথাইনের সাথে সোডিয়াম ধাতুর রিয়াকশনে কি হবে? কি পাবো আমরা? হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, ঠিক না? অর্থাৎ সোডিয়াম অ্যাসিটালাইট প্লাস হাইড্রোজেন, ঠিক আছে? সোডিয়াম অ্যাসিটালাইট, ঠিক আছে? কিন্তু এইরকম মানে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, এটা ইথিনের ক্ষেত্রে এইভাবে হয় না, বাট অ্যালকাইন 1 এর ক্ষেত্রে হয়। হ্যাঁ, অ্যান্ড তোমরা এই যেগুলো করবে ব্রনস্টেড লাউরি মতবাদ, তারপর হচ্ছে SP সংকরণ 50% S চরিত্র 50% P চরিত্র, দেন হচ্ছে কার্বন হাইড্রোজেন বন্ড দুর্বল হওয়া। কীভাবে কি আমি জাস্ট হিন্টস দিয়ে দিলাম, তোমরা তোমাদের নিজেদের নোট খাতা ওইভাবে রিভিশন দিবে অ্যান্ড তোমরা হচ্ছে এটা নিজেরা করবে, ঠিক আছে? ফলে কি ইথাইন বা অ্যালকাইন 1, হ্যাঁ এটা কি অম্লধর্মী, বাট ইথিন না। ইথাইন বা অ্যালকাইন 1 অম্লধর্মী। আচ্ছা, তো এখন আমি HW দিব, সবাই HW লিখে নেবে, কিছুক্ষণ সময় দিলাম এইটুকু লেখার জন্য, ঠিক আছে? আমি আশা করি তোমরা বুঝতে পারছো, আমরা সকলেই বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। HW হচ্ছে প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে CW এর পড়া HW, অর্থাৎ এই যে আমি যা কিছু পড়াইলাম এগুলো একবার রিভিশন দিবে, দেন হচ্ছে বিক্রিয়াগুলো আছে প্রত্যেকটা বিক্রিয়া 5-6 বার বুঝে বুঝে প্র্যাকটিস করবে, যেন একদম লাইফ টাইম তোমাদের সকলের জন্য একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। দেন হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে হাজারি স্যারের বই থেকে মানে মেন বুক থেকে জৈব অ্যাসিড, দেন হচ্ছে অ্যামাইড আর হচ্ছে অ্যামিন, এগুলো জাস্ট একবার রিডিং দিবে, ঠিক আছে? মানে তোমরা বুঝে বুঝে রিডিং দেওয়ার ট্রাই করবে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ যতটুকু বুঝতে পারো, না বুঝতে নাই। অ্যামাইড এবং অ্যামিন একবার রিডিং। লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স বোর্ডে আসা বোর্ডে আসা 10টা সিকিউ HW, ঠিক আছে? তো 10টা সিকিউ যেগুলো তোমরা পারবা, ঠিক আছে? যেমন তোমরা এমন করিও না যে অর্গানিক অ্যাসিড দিয়েই বা মানে কার্বক্সিলিক অ্যাসিড দিয়ে দেখা গেছে 10টা করলো, অথবা অ্যালকোহল থেকে 10টা করলো, এমন করবা না। অ্যালকাইন এগুলো রিলেটেড যেগুলো পাবা, বা অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে? যে SN1 SN2 এগুলো দিয়ে দেখা যাচ্ছে 2-3টা করলা। দেন অ্যালডিহাইড কিটোন যদি পাও 1-2টা করলা। দেন হচ্ছে এই যে অ্যালকোহল থেকে 1-2টা করলা। দেন কার্বক্সিলিক অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড থেকে 2-3টা করলা। এইভাবে মিলিয়ে ঝিলে মানে 10টা সিকিউ নিজেদের আয়ত্তের মধ্যে এগুলো নিজেরা করার ট্রাই করবে, ঠিক আছে? তো সকলে ভালো থাকবে, আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সকলের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।